আমার স্লাইডটা কি তোমাদের সামনে ভিজিবল? জি ভাই। আচ্ছা দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যখন একেবারে প্লেতে পড়তাম বা ওয়ানে পড়তাম তখন আমরা অ সরিউ সরা তারপর হচ্ছে ক খ এগুলো শিখতাম, তাই না? সো আমরা আজকের ক্লাসটা আমরা ঠিক সেগুলোই শিখবো, বাট একটু আলাদাভাবে। আর আজকের ক্লাসটা হচ্ছে আমাদের যতগুলো লেকচার তার মধ্যে অন্যতম সহজ একটা লেকচার, আর এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন্স পাবো আমরা, ঠিক আছে? সো আমরা আজকে কী কী শিখতে যাচ্ছি তাহলে বলি। আমরা আজকে শিখবো হচ্ছে বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয়, শিখবো ধ্বনি, বর্ণ, নত্যবিধান, সত্যবিধান, তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন ধরনের উপন্যাস, নাটক, চলচ্চিত্র, প্রবন্ধ, ঠিক আছে? সো আমরা যখন ফার্স্ট ক্লাস করেছিলাম তখন আমরা ভাষা নিয়ে পড়েছিলাম, তাই না? সো তখন আমরা বলেছিলাম যে ব্যাকরণ আগে আসছে না ভাষা আগে আসছিল, তাই না? তোমরা কি আনসার দিয়েছিলে সবাই যে ভাষা আগে আসছিল? সো আমরা সবাই রাইট ছিলাম যে ভাষা আগে আসছিল। সো আমরা তখন ভাষা শিখেছিলাম। তারপরে যখন ভাষা আবিষ্কার হলো তখন দেখা গেল কি আমরা সঠিকভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি না, কোথাও না কোথাও একটা বড় ধরনের ল্যাকিংস দেখা গিয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে শৃঙ্খলার অভাব। অর্থাৎ আমরা যখন মনের ভাব প্রকাশ করতাম তখন আমরা দেখতাম যে আমরা সুশৃঙ্খলভাবে এবং মিনিংফুল ওয়েতে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি না। সো তখনই প্রয়োজন হলো যে যেভাবেই হোক এই পুরো ল্যাঙ্গুয়েজটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আর মানুষ প্রয়োজনের তাগিদেই সব কিছু করে, তাই না? সো যখনই দেখা গেলো একটা শৃঙ্খলার প্রয়োজন তখনই আসলো কি ব্যাকরণ। সো এই কারণে আমরা এখন শিখবো কি ব্যাকরণ, ঠিক আছে? সো আমাদের শুরুর টপিকস হচ্ছে ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। এই টার্মটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? হ্যালো, জি ভাইয়া। একটু রেসপন্স করতে হবে সবার। ব্যাকরণের আলোচ্য বিষয়, এই লাইনটাতে আমরা কি বুঝি? একেবারে নিজের জায়গা থেকে কি বুঝি? ব্যাকরণের মধ্যে কি কি টপিক আছে যেগুলো আমাদের পড়তে হবে এরকম কিছু। ওকে, ভেরি গুড। অর্থাৎ ব্যাকরণটা আসলে কি, ব্যাকরণে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই না? এবং ব্যাকরণে কোন শাখায় কোন বিষয় নিয়ে আলোচনা করা, এটাই হচ্ছে আমাদের একেবারে বেসিক টার্ম। সো আমরা যদি দেখো ব্যাকরণ হচ্ছে একটা তৎসম শব্দ। শুরুতেই বলে রাখি বিউপির বাংলা আমি অলওয়েজ বলি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন্স হয়, মানে জেনারেল নলেজের মতো এক কথায় অ্যান্সার, খুব বেশি কমপ্লিকেটেড কিছুই হয় না। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে ব্যাকরণ একটি তৎসম শব্দ। এই কোশ্চেন্সটা যদি বিউপিতে আসে অবিশ্বাস করার কিছুই থাকবে না, ঠিক আছে? এই টাইপ কোশ্চেন্সই কিন্তু আসবে। সো ব্যাকরণ হচ্ছে কি একটা তৎসম শব্দ। তার মানে যে ব্যাকরণ যে শব্দটা, এই শব্দটা হচ্ছে আমরা তৎসম ভাষা থেকে পাই। সো এটা একটা তৎসম শব্দ। আর ব্যাকরণের উদ্দেশ্য কি? ভাষার শৃঙ্খলা রক্ষা করা, বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনের অধীনে ভাষাকে নিয়ে এসে ভাষাকে একটা শৃঙ্খলাবদ্ধ বা শৃঙ্খলায় নিয়ে আসাই হচ্ছে কি ব্যাকরণের মেইন কাজ। আর ব্যাকরণ হচ্ছে কি সন্ধি ও প্রত্যয় সাধিত শব্দ। ব্যাকরণকে ভাঙলে আমরা পাই বা শব্দে বিশ্লেষণ করলে আমরা পাই বি আর ক্রি অর কর প্লাস অন। দেখো এখানে 3 স্টার সাইন দেওয়া, দ্যাট মিনস কি? দ্যাট মিনস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, FA ডাবল এস বা FSSS যে কোনোটাই আসতে পারে, ঠিক আছে? সো একটু পড়তে হবে। আর একটা কথা, এখন পরীক্ষায় যদি অপশনসে দুইটাই দেওয়া থাকে তাহলে কোনটা দাগাবো, তাই না? তখন আমরা কি দাগাবো? এই ক্রিটা দাগাবো, ঠিক আছে? বাট এরকম পসিবিলিটি খুবই কম, অপশনসে যে কোনো একটাই দেওয়া থাকবে, অর্থাৎ ক্রিও দেওয়া থাকতে পারে, করও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে রাখি, আজকে আমাদের যে লেকচার, এই লেকচারের জন্য অ্যাটলিস্ট বিউপির জন্য আমাদের শুধুমাত্র স্লাইডটাও যদি ভালো করে পড়ি তাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর যাদের ইচ্ছে জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়া তারা একটু এই স্লাইডের বাইরে বা স্লাইডের উপর বেস করে তাদেরকে বই পড়তে হবে, ঠিক আছে? সো স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিউপি, ঠিক আছে? আচ্ছা দেখো 2018 সালে FASS আসছিল এটা, যে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি বলো তো? একেবারে সহজতা কোশ্চেন্সটা। সো এরকম সহজ কোশ্চেন্সই কিন্তু FASS আসে, মানে একেবারে বেসিক বলতে আমরা যা বুঝি FASS কিন্তু ঠিক সেম কোশ্চেন্স আসে। সো আমাদের বেসিকটা কিন্তু খুবই 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 স্ট্রং করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। আর একটা মজার ব্যাপার হচ্ছে দেখো কোশ্চেন্স কিন্তু এভাবেও থাকে যে শব্দতত্ত্বের অপর নাম কি, ঠিক আছে? অথবা বাক্যে তত্ত্বের অপর নাম কি, ঠিক আছে? শব্দ তত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। আর বাক্য তত্ত্বের অপর নাম হচ্ছে কি? পদক্রম। আচ্ছা তো এখন কথা হলো ধ্বনি তত্ত্বটা আসলে কি, কি কি এখানে আলোচনা করা হয় বলো তো? ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, বর্ণ, সন্ধি, শব্দবিধান, নত্যবিধান। ভেরি গুড, এই তো কত কত ভালো পড়ো তোমরা, তাই না? তারপর শব্দতত্ত্ব এবং রূপতত্ত্বে কি কি আলোচনা করা হয়?
শব্দের প্রকার, পদের পরিচয়, শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়া প্রকরণ। সবগুলো আমাদের ওভাবে মুখস্থ রাখার কিছুই নাই, জাস্ট একটা আইডিয়া রাখাটাই এনাফ। ঠিক আছে, যে এই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম। এখানে কি কি করা হয়? বাক্য সম্পর্কিত বাক্য সবকিছু। বাক্য সম্পর্কিত সব, তাই না? বাক্যের পদবিন্যাস, বাক্য ইত্যাদি ইত্যাদি। আর অর্থতত্ত্ব হচ্ছে তোমার যে ব্যাকরণে যেই শাখায় অর্থের প্রয়োজন বা অর্থ বোঝাতে চাইবে বা অর্থ থাকবে, সেখানে কি হবে? অর্থতত্ত্ব আসবে। ঠিক আছে, আমরা কিছু স্যাম্পল কোশ্চেন পাবো সামনে, তখন গিয়ে আরো ক্লিয়ার হবো আসলে কোশ্চেন কিভাবে আসে। তো এখন মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, যেখান থেকে একটা কোশ্চেন আসবে ধরিয়ে নিতে পারো তোমরা। বিউপি এফ এ ডাবল এস এ এবং এফ ট্রিপল এস এ আলাদাভাবে 1 মার্কস পাবা এই স্লাইডটা থেকে। ঠিক আছে, আর সেটা কি? সেইটা হচ্ছে ভাষার উপাদান এবং উপকরণ থেকে। ঠিক আছে, আচ্ছা শুরুতেই দেখো দুইটা কোশ্চেন যেটা নিয়ে খুব বেশি কনফিউশন ক্রিয়েট হয়। একটা হচ্ছে ভাষার মূল উপাদান, আর একটা হচ্ছে ভাষার মূল উপকরণ। আমরা আলাদাভাবে যদি কোশ্চেন পেপারে দেখি তাহলে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে আইদার এটা ধ্বনি হবে না বাক্য হবে। তো আশা করি আজকের পর আমাদের কনফিউশনটা থাকবে না। কিভাবে একটু দেখি, দেখো ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি আর ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। সো এটাকে আমরা একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে মনে রাখবো। সেটা দেখো উপাদান আর উপকরণ, দেখো এই দুইটার মধ্যে আমরা যদি একটু বর্ণ গণি তাহলে দেখা যাচ্ছে বর্ণের উপর বেস করে উপাদানের থেকে উপকরণটা একটু বড়। কেন? কারণ উপাদানে 4টা বর্ণ আর উপকরণে 5টা বর্ণ। ঠিক আছে, আবার এইখান দিয়ে যদি দেখি আমরা ধ্বনি এবং বাক্যের মধ্যে ধ্বনিটা ছোট, বাক্যটা বড়। তো আমরা এখানে একটা থিওরি অ্যাপ্লাই করতে পারি, নিজের থিওরিটা। সেটা কি? সেটা হচ্ছে ছোটটার সাথে ছোটটা এবং বড়টার সাথে বড়টা। তার মানে উপাদান যেহেতু ছোট, তো এটার সাথে ছোটটা হবে, তার মানে ধ্বনি হবে। আর উপকরণ যেহেতু বড়, তার মানে এটার সাথে বড়টা হবে। কোনটা হবে তাহলে? বাক্য হবে। তো আমাদের এভাবে মনে রাখবো আমরা, ছোটটার সাথে ছোটটা এবং বড়টার সাথে বড়টা। তো সেই অনুযায়ী ভাষার মূল উপাদান যদি বলে তাহলে কি হবে আনসার? ধ্বনি, তাই না? আর যদি বলা হয় ভাষার মূল উপকরণ তাহলে কি হবে? বাক্য। খুব ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু দুইটা আলাদাভাবে মনে রাখতে হবে, কোশ্চেন আসতেও পারে এখান থেকে। এক কথায় এই স্লাইডটা থেকে একটা কোশ্চেন পাচ্ছ তুমি। ঠিক আছে, সো ওই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নিতে হবে তোমাকে। আচ্ছা, তারপরে দেখো বাক্যের মূল উপাদান, উপকরণ এবং একক, অর্থাৎ বাক্যের যাই বলি না কেন সবকিছু কি শব্দ। কিভাবে? অর্থাৎ অনেকগুলো শব্দের সমন্বয়ে একটা মিনিংফুল বাক্য ক্রিয়েট হয়। আমরা যে একটা দেয়াল দেখি, ইটের দেয়াল বা ইটের তৈরি দেয়াল, তাহলে কি হলো? দেখো সেই দেয়ালটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? নর্মালি ইট পাবো, তাই না? তার মানে দেয়ালের উপাদান বলি, উপকরণ বলি বা গাঠনিক একক বা একক যদি বলি তাহলে আনসার আসতেছে কি? ইট। তো সেম ভাবে বাক্যেরও মূল উপাদান, উপকরণ বা একক হচ্ছে কি? শব্দ। ঠিক আছে, দেন আবার কি? এখন আমরা শব্দ দেখবো যে শব্দ আবার কিসের সমন্বয়ে গঠিত হয়। আবার শব্দের মূল উপাদান, উপকরণ, একক যাই বলি না কেন সবকিছু হচ্ছে বর্ণ। কিভাবে? অনেকগুলো বর্ণের সমন্বয়ে কি হয়? একটা শব্দ গঠিত হয়। যেমন দেখো আমার, এটা একটা শব্দ। তো এই আমার যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখানে অনেকগুলো বর্ণ পাবো। তার মানে কি হচ্ছে? অনেকগুলো বর্ণের সমন্বয়ে কি হচ্ছে? একটা শব্দ গঠন হচ্ছে। তো আমরা একটু এই ভাষা, বাক্য, শব্দ, বর্ণ সবগুলোকে একটা চেইন অফ কমান্ডে আনি, দেখি কি হয় তাহলে। ঠিক আছে, সবার আগে বস হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে একটা বৃহত্তর জিনিস। ঠিক আছে, এই ভাষা তোমার গঠন হয় অনেকগুলো মিনিংফুল বাক্যের মাধ্যমে। তাহলে ভাষার অন্তর্গত কে? বাক্য। তার মানে অনেকগুলো বাক্যের সমন্বয়ে কে গঠিত হচ্ছে? বলো, ভাষা গঠিত হচ্ছে। ঠিক আছে, তার মানে ভাষা হচ্ছে হেড, তার সাবঅর্ডিনেট হচ্ছে কি? বাক্য। দেন আবার বাক্য কি হচ্ছে? বাক্য আবার অনেকগুলো শব্দের সমন্বয়ে গঠিত হচ্ছে। যেমন আমি ভাত খাই, আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ, তাই না? তার মানে এই যে 3টা শব্দ হলো এবং 3টা শব্দ মিলে কি হলো? একটা বাক্য গঠন হলো। তার মানে বাক্য আবার কার সমন্বয়ে গঠিত হচ্ছে? শব্দ। তার মানে বাক্যের সাবঅর্ডিনেট আবার কে? শব্দ। আবার যদি দেখি শব্দ আমার, এখানে আবার কয়েকটা বর্ণ আছে এবং কয়েকটা বর্ণ মিলে কি হলো? একটা বাক্য হলো আমার, সরি একটা শব্দ হলো আমার। তার মানে শব্দের অন্তর্গত আবার কে? বর্ণ। তার মানে আমরা যদি একটু চেইন অফ কমান্ড সাজাই তাহলে হেড হচ্ছে কে? ভাষা। তার অধীনে কে কাজ করে? বাক্য। তার অধীনে কে কাজ করে? শব্দ। তার অধীনে কে কাজ করে? বর্ণ। সেই 4টা সিকোয়েন্স যদি আমরা একটু মনে রাখতে পারি, আশা করি পরীক্ষার হলে এই কোনটার অধীনে কোনটা, কোনটা মিলে কোনটা হয়, এটা আমাদের খুব কমই কনফিউশন হবে। ঠিক আছে, সবার হেড কে? বলো, সবার হেড হচ্ছে কি? ভাষা। ভাষার সাবঅর্ডিনেট কে? বাক্য। বাক্য। বাক্যের সাবঅর্ডিনেট কে? শব্দ। শব্দ। শব্দের সাবঅর্ডিনেট কি? বর্ণ। ঠিক আছে, এই ডায়াগ্রামটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, আর কয়েকটা এডিশনাল ইনফরমেশন একটু দেখি। দেখো শব্দের অর্থবোধক একক হচ্ছে রূপ, অর্থাৎ একটা শব্দ। ঠিক আছে,
তার অর্থবোধক একক, সেটা কি? রূপ। দেখো এখানে আমরা তোমরা একটু কনফিউশন হয়ে যেতে পারো, কিছুক্ষণ আগে বললাম বর্ণ, এখন আবার রূপ। দেখো আমাদের টার্ম কিন্তু আলাদা, এখানে বলা হয়েছে কি অর্থবোধক একক। ঠিক আছে, আমরা যখন পরীক্ষায় কোশ্চেন আনসার করব অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কোশ্চেন তুমি যতই 100% শিওরলি পারো, তারপরে কোশ্চেনটা একটু ভালো করে কেয়ারফুলি দেখবা, কারণ কখন কোথায় কোন প্যাচ বা কন্ডিশন তোমার দিয়ে দেয় তুমি কিন্তু বলতে পারবা না। আর কম্পিটিটিভ এক্সামে এই জিনিসটা বেশি হয়। তারপর অপশনস, তুমি জানো যে অপশনসটা শিওরলি হচ্ছে, তারপরে 4টা অপশনস খুব ভালো করে একবার দেখে নিবা। ঠিক আছে, তো সেই অনুযায়ী দেখো শব্দের অর্থবোধক একক হচ্ছে তার রূপ, এবং শব্দের গঠনগত একক হচ্ছে তার বর্ণ। অর্থাৎ এই যে শব্দের মূল উপাদান, উপকরণ এবং একক যে পড়লাম বর্ণ, এটাই হচ্ছে কি সেটা যে গঠনগত একক হচ্ছে বর্ণ। তার মানে অনেকগুলো বর্ণের সমন্বয়ে গঠিত হয় কি শব্দ। আচ্ছা, তারপরে দেখো লাস্ট একটা কোশ্চেন, যে এটা 2018 সালে FSSS এ আসছিল, যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন? কে রচনা করেন? অর্থাৎ তিনি একজন পর্তুগিজ নাগরিক বা পাদ্রী। ঠিক আছে, সো তিনি হচ্ছেন কি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন, বাট ওইটা বাংলা ভাষায় ছিল না। কিসে ছিল? সেটা ছিল পর্তুগিজ ভাষায়। ঠিক আছে, আচ্ছা, সো এই স্লাইডের বাইরে আমরা কয়েকটা ইনফরমেশন একটু লিখে রাখি। অনেকে ইনফরমেশনগুলো জানো, বাট তারপর একটু লিখে রাখতে হবে, একটু কাইন্ডলি লিখে রাখো। সেটা হচ্ছে প্রাচীনকালে বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না, তখন পুরো সাবকন্টিনেন্টটা ছিল ভারতবর্ষ নামে পরিচিত। আর তখনই কি হচ্ছিল, বাংলা আস্তে আস্তে বিকশিত হচ্ছিল, তাই না? আর এই বাংলা নিয়ে যারা অ্যানালাইসিস করেছিল বা ভাষা নিয়ে যারা অ্যানালাইসিস করেছিল তাদেরকে কি বলা হয়? ভাষা বিজ্ঞানী। এরকম অনেক ভাষা বিজ্ঞানী ছিল যারা বাংলা ভাষা নিয়ে রিসার্চ করেছিল, অ্যানালাইসিস করেছিল। সো তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী বলা হয় পণিনি। সো লিখে রাখতে পারো, প্রাচীনকালে ভারতের শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী পণিনি। এটা জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। প্রাচীনকালে ভারতের শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী পণিনি। আচ্ছা, আমাদের কি লিখা হয়েছে? ওকে, তারপর দেখো কি বললেন? হ্যাঁ, আবার বলি প্রাচীনকালের ভারতের শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী পণিনি। হ্যাঁ, পণিনি বা পানিনি যেটাই লিখো দুইটাই রাইট, কারণ এটা ইংলিশ নাম ছিল তো সেটা বাংলা করা পণিনি। আচ্ছা, তারপর দেখো প্রথম বাংলা ভাষার ব্যাকরণ, মানে বাংলায় ব্যাকরণ যেটা লেখা হয় সেটাকে লিখেন বলতো রাজা রামমোহন রায়, তাই না? আর রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। আবার বলি, রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। মোস্ট প্রবাবলি এটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। ওকে, আমাদের কি হয়েছে এই ইনফরমেশনটা? ওকে, লাস্ট একটা ইনফরমেশন লিখবো, তাহলে আমাদের মোটামুটি ব্যাকরণ ওর আলোচ্য বিষয় টপিকসটা মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বাংলা ভাষার ব্যাকরণ প্রথমে পর্তুগালের রাজধানী লিসবন শহর থেকে, লিখে ফেলো, বাংলা ভাষার ব্যাকরণ প্রথমে পর্তুগালের রাজধানী লিসবন শহর থেকে রোমান হরফে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়। অর্থাৎ এই যে ম্যানুয়েল দে অ্যাসুমসাও তিনি যেটা করেন, ঠিক আছে, ওইটা কি হয় প্রথমে, ওইটা পর্তুগালের যে রাজধানী লিসবন, সে লিসবন শহর থেকে কোন হরফে? রোমান হরফে, অর্থাৎ পর্তুগিজ ভাষায় রোমান হরফে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়। হয়েছে আমাদের? লিসবন শহর থেকে রোমান হরফে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়। হ্যাঁ, মুদ্রিত হয়ে প্রকাশিত হয়। আচ্ছা, হয়েছে আমাদের? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কিছু স্যাম্পল কোশ্চেন দেখব। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিউপি সব বিভিন্ন ভার্সিটিতে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে আসছিল। ঠিক আছে, তো আমরা একটু কোশ্চেনগুলো একটু দেখি কি কি কোশ্চেন। আচ্ছা দেখো, তোমরা আনসার করবে, আমি জিজ্ঞেস করবো, দেখো তোমরা সবগুলো পারবে এখানে, কারণ তিনটা যে ক্লাসটা ছিল সেখানে ওরা কিন্তু সবগুলো আনসার করতে পারছে। সো আয়ুষ, তোমরাও পারবা। ঠিক আছে, আচ্ছা, আমরা কি একজন একজন করে বলবো না সবাই কম্বাইন্ডলি বলবো, কোনটা? আচ্ছা, আমি আজ করি তোমাদেরকে। দেখো, বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? 2018 সালে কোনটা হবে? কে বলবে? ভেরি গুড, ম্যানুয়েল দে অ্যাসুমসাও। ঠিক আছে, এই যে দেখো 2018 সালে কোশ্চেনটা আসছিল। ঠিক আছে, আবার 2020 এই সেশনে চলে আসতে পারে, তাই না? আচ্ছা, তারপর দেখো,
ধাতুরূপ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব। একটু ভেবে বলো, একটু ভেবে বলো, রূপতত্ত্ব শব্দতত্ত্ব ভালোভাবে ভেবে বলো। গণিতত্ত্ব। হ্যাঁ, রূপতত্ত্ব হবে আই গেস। রূপতত্ত্ব হবে, আই গেস না শিওর, আমি তোমাদের একটু কনফিউজ করে ট্রাই করলাম। ঠিক আছে, ধাতু রূপ ব্যাকরণের রূপতত্ত্ব আলোচিত হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এটা 2017 বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষা রচনা করেন? রাজা রামমোহন রায়। আচ্ছা, তারপরে বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হবে? ধ্বনিতত্ত্ব। আচ্ছা, ধ্বনিতত্ত্ব। হ্যাঁ, ধ্বনিতত্ত্ব। কেউ একজন রূপতত্ত্ব বলে ফেলতে চাইছিল, কে বলতে চাইছিল? ভাইয়া আমি সরি। ওকে, আচ্ছা দেখো কত সহজ না কোশ্চেন্স গুলো বলো, এবং তোমরা কিন্তু সবাই জি। পারো সবগুলো, এগুলো কিন্তু বিউপিতে আসবে। ঠিক আছে, তার মানে দেখো বিউপির বাংলা নিয়ে কি টেনশন আছে বলো? একবার সহজ না, এগুলি পাবা, শিওরলি পাবা, এই টাইপেরই কোশ্চেন সব। ঠিক আছে, আরো কিছু কোশ্চেন দেখি আমরা, তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা দেখো ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত হয় কোনগুলো? একটু দেখো তো, দেখো ব্যাকরণের গ। রূপতত্ত্ব অংশ আলোচিত হয় কি? গ একজন বলেছে, অর্থাৎ শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল ইত্যাদি। ক্রিয়াকাল, পুরুষ ধাতুরূপ, ঠিক আছে, পদ পরিবর্তন। সেম ভাবে কোশ্চেন্স থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো প্রত্যয় ও সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? কোন অংশে? শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। ভেরি গুড। আচ্ছা, শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনিমূল। ঠিক আছে, আচ্ছা আমরা কিছুক্ষণ আগে এটা পড়ে আসছিলাম, তাই না? আচ্ছা, শব্দমূল কোনটি? নাম প্রকৃতি। ভেরি গুড, নাম প্রকৃতি। শব্দমূল মানে কি? শব্দের যেই অংশকে আর বিশ্লেষণ করা যাবে না, অর্থাৎ ওইটাই শব্দের মেইন অংশ, তাই না? সেটা হচ্ছে কি শব্দমূল। সেখানে যতগুলো অপশনস দেওয়া আছে তার মধ্যে নাম প্রকৃতি হচ্ছে কি শব্দের ক্ষুদ্রতম অংশ বোঝায়, তাই না? অর্থাৎ যে অংশটাকে আর বিশ্লেষণ করা যাবে না, দ্যাট মিন্স নাম প্রকৃতি হচ্ছে কি এখানে শব্দমূল। সো আমাদের আনসার উইল বি নাম প্রকৃতি, তাই না? ওকে, সো লাস্ট একটা কোশ্চেন, খুবই কমন কোশ্চেন এবং আশার উপযোগী কোশ্চেন। ঠিক আছে, সেটা হচ্ছে ভাষার মূল উপাদান কি? কোনটা হবে? ধ্বনি। ধ্বনি। আর যদি বলতাম উপকরণ কি, তাহলে কি হতো? বাক্য। বাক্য। দেখছো, বাক্য। এই যে 10টা কোশ্চেন আমরা পড়লাম, ঠিক সেম প্যাটার্নে আমরা বিউপিতে পাবো। এর বাইরে মানে এর বাইরে বলতে এটা বলতেছি না যে এই 10টার মধ্যে আসবে, মানে এই প্যাটার্নের বাইরে কোশ্চেন আসবে না, এটা শিওর বিউপির জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, সো এই প্যাটার্নে যদি কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, আশা করি ইনশাল্লাহ তোমাদের যে কোশ্চেনটা সেটা আনসার করতে পারবা। আর এখান থেকে অ্যাটলিস্ট 1 মার্কস থাকবে, আর এই 1 মার্কস আমাদের যে স্লাইড ইনফরমেশনগুলো এগুলো থেকে আশা করি পেয়ে যাবো আমরা। ঠিক আছে, আর বিউপিতে প্রচুর কোশ্চেন রিপিট হয়, তো দেখা গেল কি এখান থেকে একটা কোশ্চেন হুবহু অপশন শো চলে আসতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা শিখবো হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, আমরা সেই ছোটবেলায় যা শিখেছিলাম, তাই না? অ আ ই, তাই না? ক খ গ ঘ, এগুলো আমরা এখন একটু শিখবো। আচ্ছা, আমরা কি সবাই ক খ পারি? হ্যাঁ, মাঝে মাঝে একটু ভুল হয়ে যাবে। মাঝে মধ্যে একটু ভুলে যাই। আচ্ছা, যাই হোক আমরা ভুলি, স্বাভাবিক ভুলাটাই, কারণ এগুলো অনেক কঠিন, বাট আমরা সবগুলো পড়বো না, কিছু পড়বো। ঠিক আছে, আচ্ছা দেখো ধ্বনি ও বর্ণ প্রকরণ, তার মানে আমরা এখানে ধ্বনি নিয়ে পড়াশোনা করবো আর বর্ণ নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, দেখো বাংলা ভাষার মৌলিক ধ্বনি 2 প্রকার। কয় প্রকার? একবার সিম্পল কোশ্চেন, দেখো হুট করে আজকে তোমরাই কনফিউজড হয়ে যাবে যে আনসার কোনটা হবে। ঠিক আছে, বাংলা ভাষার মৌলিক ধ্বনি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। সো আমরা একটু স্বরধ্বনি নিয়ে একটু পড়াশোনা করি। দেখো স্বরধ্বনিতে যদি আসি, দেখা যাচ্ছে কি স্বরবর্ণ। স্বরবর্ণ হচ্ছে কয়টা? সর্বমোট 11টি। কয়টি? 11টি। আর স্বর চিহ্ন হচ্ছে 10টি। তো এখন একটু আমি কনফিউজ হয়ে গেলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্বরবর্ণ আর স্বর চিহ্ন? কোনটা হবে? আকার, রস্বই, এগুলো হচ্ছে স্বর চিহ্ন। বর্ণটা আর চিহ্নটার মধ্যে পার্থক্যটা কি? বর্ণ হচ্ছে আমরা যে অ আ ই এই প্রতীকগুলো লিখি সেগুলো, আর চিহ্ন হচ্ছে যে আকার, একার, ঋষিকার, তাই না? সেগুলো যে লিখি সেগুলো হচ্ছে কি স্বর চিহ্ন। আচ্ছা, স্বর চিহ্নকে আমরা অন্য কোন ভাষা বলতে পারি? ভেরি গুড। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর কার হচ্ছে 10টা, আর সেই 10টাই হচ্ছে কি আরেক ভাষায় স্বর চিহ্ন। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে মৌলিক স্বর আর যৌগিক স্বর, অর্থাৎ স্বরকে 2টা ভাগে ভাগ করা হয়েছে এখানে, একটা হচ্ছে মৌলিক আর একটা যৌগিক। মৌলিক মানে হচ্ছে যে স্বরগুলোকে আর তুমি বিশ্লেষণ করতে পারবে না, আর যৌগিক মানে যেটাকে বিশ্লেষণ করা যাবে। মৌলিক স্বর হচ্ছে 7টা, এই হচ্ছে সেই 7টা মৌলিক স্বর।
আর যৌগিক স্বর হচ্ছে কয়টা? দুইটা। খুবই ইম্পর্টেন্ট, এই স্লাইডের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যৌগিক স্বরটা। যৌগিক স্বর হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি ওই আর একটা হচ্ছে কি ও। এখন ওইকে ভাঙলে আমরা কি পাই দেখো, ওইকে ভাঙলে আমরা পাই, এটা কিন্তু 2017 সালে আসছিল FASS, 2018 সালে FSSS আসছিল। তার মানে দেখছো ঘুরিয়ে ফিরিয়ে এক ফ্যাকাল্টি বা আরেক ফ্যাকাল্টি এক্সচেঞ্জ হয়ে প্রত্যেক বছরই কোশ্চেন যেগুলো আসে, ঠিক আছে? সো আসার মতো কোশ্চেন দেখো, ওইকে আমরা ভাঙলে পাই অ অথবা ও প্লাস ই, আর ওইকে ভাঙলে আমরা পাই অ অথবা ও প্লাস ও, তাই না? তার মানে এখানে কমন হচ্ছে কি প্রথম টার্মটা কমন, অর্থাৎ অ আর ও কমন, ই আর ও হচ্ছে কি আনকমন। এই দুইটা হচ্ছে কি পার্থক্য করেছে দুইটা উচ্চারণে। এখন কোশ্চেন আসতে পারে যদি পরীক্ষায় এই অ আর ও দুইটাই অপশনে দেওয়া থাকে তাহলে কোনটা দেখাবো? সো তখন আমরা চোখ বন্ধ করে অ দেখাবো, বাট ওরকম খুবই রেয়ারলি হয় না বললেই চলে। আর তারপর যদি হয় আমরা অ দেখাবো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের যৌগিক স্বরের যে দুইটা ওই আর ও তার ভাঙন, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপর এখন আমরা একটু ব্যঞ্জন ধ্বনিতে যাব। আচ্ছা তার আগে আরো দুইটা ইনফরমেশন আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে আমরা যে স্বরগুলো উচ্চারণ করি বা স্বরবর্ণগুলো উচ্চারণ করি, ঠিক আছে? সেইগুলো কোনো স্বরবর্ণ উচ্চারণ হতে একটু কম সময় লাগে, কোনো স্বরবর্ণ উচ্চারণ হতে একটু বেশি সময় লাগে, তাই না? তো এই যে উচ্চারণ হতে যে কম সময় লাগে বেশি সময় লাগে এটার উপর ডিপেন্ড করে স্বরবর্ণগুলোকে আবার কয় ভাগে ভাগ করা যেতে পারে বলো তো দেখি? দুই ভাগে। কি কি? হ্রাস্বর, দীর্ঘস্বর। ভেরি গুড, দেখো তোমরা সবাই পড়ো। আচ্ছা হ্রস্বস্বর কয়টা? চারটা। চারটা। কি কি? অ, ই, উ, রি। ভেরি গুড। আর বাকি সাতটা হচ্ছে কি দীর্ঘস্বর। তো কোশ্চেন থাকতে পারে ঠিক এভাবে, নিচের কোনটি দীর্ঘস্বর বা দীর্ঘস্বর কয়টি, ঠিক সেম ভাবে কোশ্চেন থাকবে, ঠিক আছে? ওকে, সো এই হলো আমাদের স্বরবর্ণ গেল। একটু ব্যঞ্জনে আসে, এখান থেকে কোশ্চেনটা মেইনলি হয়, ঠিক আছে? আর এই জিনিসটা আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা হচ্ছে ইনস্ট্যান্ট পড়বা। ইনস্ট্যান্ট মিন্স কি? ইনস্ট্যান্ট মিন্স হচ্ছে তোমরা যখন সাপোজ একটা পরীক্ষা হলে ঢুকতেছো বা পরীক্ষা দিবা তার কিছুক্ষণ আগে পড়বা, তাহলে এটা মনে থাকবে। তাহলে আবার দেখবে কিছুক্ষণ পরে ভুলে যাবা। আমি এটা করতাম, পরীক্ষার আগে পড়তাম। মানে সাপোজ আমি যখন FASS পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা হলে ঢুকার ঠিক 20 মিনিট আগে আমি এই জিনিসটা দেখে গিয়েছিলাম এবং কোশ্চেন্সটা খুলে প্রথমেই চোখে পড়েছে হচ্ছে এই কোশ্চেন্সটা বাংলাতে, এখান থেকে কোশ্চেন্স। আর আমার সেট ছিল এ সেট, ঠিক আছে? আচ্ছা আমরা একটু শিখে আশা করি আমরা এখান থেকে কমন পাবো, শিওরলি বলতেই পারি এখান থেকে আসে নর্মালি কোশ্চেন্স। দেখো, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে 5টা ভাগে ভাগ করা হয় প্রধানত। উচ্চারণ স্থান বলতে কি, মানে আমাদের যে বাকযন্ত্র আছে সেই বাকযন্ত্রের কোন স্থান থেকে কোন বর্ণটা উচ্চারিত হয় সেটার উপর বেস করে ব্যঞ্জন ধ্বনিকে 5টা ভাগে ভাগ করা হয়। সেগুলো কি দেখো, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত আর উচ্চ। তোমাদেরকে অবশ্যই এগুলো সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে, লাইক কণ্ঠের পর তালব্য, তারপর মূর্ধা, তারপর দন্ত, তারপর উচ্চ। তাহলে কি হবে? তাহলে তোমাদেরকে এগুলো মনে রাখতে সহজ হবে। কিভাবে সহজ হবে দেখো, আমরা জানি বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ কতগুলো? হ্যালো, 25টা। আর সেই 25টা কি? ক থেকে ম পর্যন্ত। এই ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ যদি আমরা মুখস্থ রাখতে পারি আমাদের অনেক কিছু হয়ে যাবে। তার মধ্যে যে ব্যঞ্জন ধ্বনি যে উচ্চারণ যে 5 প্রকার সেটা হবে, ঘোষ, অঘোষ, নাসিক, অল্পপ্রাণ, মহাপ্রাণ হবে। এছাড়াও ব্যাকরণের অন্যান্য যে গ্রামার পার্টগুলো আছে সেই রুলসগুলো মনে রাখতেও অনেক বেশি হেল্প করবে। সো আমাদেরকে 25টা মনে রাখতে হবে, ঠিক আছে? সো সেই অনুযায়ী দেখো বর্গীয় যে 25টা বর্ণ রয়েছে তার প্রথম যে বর্ণের 5টা বর্ণ কি, সেগুলো ক থেকে উম পর্যন্ত, তাই না? তো এই ক থেকে উম পর্যন্ত যে 5টা সেটাকে বলা প্রথম বর্গের বর্ণ। সেই প্রথম বর্গের 5টা বর্ণ হচ্ছে কি কণ্ঠের অন্তর্গত। আবার দেখো তারপরে দ্বিতীয় বর্গের 5টা অর্থাৎ চ, ছ, পরিগা, জ, জ এবং ঞ, এই 5টা হচ্ছে আবার কি বর্গের দ্বিতীয় সারির বর্ণ, তাই না? সো এটা আবার কি তালব্যের অন্তর্গত। সো যদি বলা হয় নিচে কোনটি তালব্যের অন্তর্গত বর্ণ, সো আমরা এই অপশনসে কি দেখবো, এই 5টার মধ্যে কোনো বর্ণ দেওয়া আছে কিনা। সেই 5টার মধ্যে যে বর্ণটা দেওয়া থাকবে সেটা হবে কি আমাদের আনসার। তারপর মূর্ধা, বর্গের তৃতীয় বর্ণগুলো হচ্ছে কি মূর্ধা। তার মানে ট বর্গীয় যে 5টা বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে কি মূর্ধার অন্তর্গত। যেমন কি বলতো 5টা বর্ণ কি হবে এখানে? আচ্ছা তারপর হচ্ছে দন্ত, তার মানে কি বর্গের চতুর্থ বর্ণের বর্ণগুলো অর্থাৎ ত বর্গীয় যে বর্ণগুলো সেগুলোকে কি বলা হবে বলো? দন্তের অন্তর্গত বলা হবে। সেগুলো দন্ত মুখে উচ্চারিত হবে, অর্থাৎ ত, থ, দ, দহ এবং বলো দৈন্তান্ন, তাই না? আচ্ছা, এবং সর্বশেষ হচ্ছে কি উষ্ঠ। তার মানে বর্গের সর্বশেষ যে 5টা বর্ণ রয়েছে অর্থাৎ প বর্গীয় যে 5টা বর্ণ অর্থাৎ প, ফ, ব, ভ এবং ম, এই 5টা বর্ণকে বলা হবে কি উষ্ঠর অন্তর্গত বর্ণ। সেই হচ্ছে আমাদের সিকোয়েন্স।
এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে আশা করা যায় FA তোমার 1 মার্কস হয়ে গেছে, কারণ FA যদি আসে এখান থেকে আসে কোশ্চেন্স, ঠিক আছে। সো এই যে 1 মার্কস কিন্তু অনেক কিছু, তাই না? সো অবশ্যই এই তোমার বর্গীয় যে 25টা বর্ণ রয়েছে আউট অফ 39টা বর্ণ, সো এগুলো একটু ভালো করে কেয়ারফুলি পড়তে হবে বা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ঘোষ আর অঘোষে যাই। দেখো এটা একটু হ্যান্ড রাইটিং, সো তোমরা একটু ফোনটা জুম করে নাও, অথবা আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব ক্লাস শেষে, তখন দেখে নেবে, জাস্ট একটু শোনো। দেখো ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি অঘোষ আর একটা হচ্ছে কি ঘোষ। এই অঘোষ আর ঘোষই হচ্ছে কি আমাদের যে 25টা বর্গীয় বর্ণ সেগুলো, ঠিক আছে। কিভাবে একটু দেখি, দেখো অঘোষকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি অল্প প্রাণ আর একটা হচ্ছে কি মহাপ্রাণ। আর ঘোষকে আবার ভাগ করা হয়েছে তিনটা, একটা অল্প প্রাণ, মহাপ্রাণ, একটা অ্যাড হবে সাথে, সেটা হচ্ছে নাসিক্য। বইয়ের সম্ভবত একটু ভুল আছে, অর্থাৎ মার্জিনে একটু ভুল করে ফেলছে বইয়ে, বাট আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরবো, ঠিক আছে। এটা একবার নির্ভুল, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো। আচ্ছা দেখো, সো বর্গের যে বর্ণগুলো আছে সেই বর্ণের প্রথম দুইটা করে বর্ণ, অর্থাৎ ক বর্গের প্রথম দুইটা অর্থাৎ ক খ, চ বর্গের প্রথম দুইটা অর্থাৎ চ ছ, ট বর্গের প্রথম দুইটা অর্থাৎ ট ঠ, ত বর্গের প্রথম দুইটা ত থ, এবং প বর্গের প্রথম দুইটা প ফ। এই প্রথম দুইটা করে বর্ণ হচ্ছে অঘোষের দখলে। কার দখলে? অঘোষের দখলে। যার মধ্যে প্রথম বর্ণগুলো হচ্ছে কি অল্প প্রাণ, অঘোষের অল্প প্রাণ, এবং দ্বিতীয় বর্ণগুলো হচ্ছে কি অঘোষের মহাপ্রাণ। সো এই দুইটা হচ্ছে অঘোষের দখলে, সেই দুইটা কলাম শেষ, এখানে চলে গেল। আর বাকি তিনটা কলাম থাকে, সেই তিনটা কলাম হচ্ছে ঘোষের দখলে, যার মধ্যে ঘোষের অল্প প্রাণ হচ্ছে বর্গের তৃতীয় বর্ণ, অর্থাৎ গ, বর্গা জ, ড, দ এবং ব। তারপরে ঘোষের মহাপ্রাণ হচ্ছে বর্গের চতুর্থ বর্ণ, অর্থাৎ চতুর্থ কলামে যে বর্ণগুলো আছে সেগুলো। আর সেগুলো কি দেখো, ঘ, ছ, ঢ, ধ এবং ভ। এবং সর্বশেষ সব থেকে বেশি আসে যেটা নাসিক্য, ঠিক আছে। নাসিক্য হচ্ছে বর্গের পঞ্চম যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো, অর্থাৎ বলো কোনগুলো? ম, নিয়, মূর্ধন্য, দন্তান্ন এবং ম, মানে যেগুলো হচ্ছে হ্যাঁ নাসারন্ধ্র থেকে উচ্চারিত হয়। আর সব থেকে বেশি আসে হচ্ছে পরীক্ষা নাসিক্য ধ্বনি, যে নিচের কোনটি নাসিক্য ধ্বনির উদাহরণ, বা নিচের কোনটি নাসিক্য ধ্বনি, ঠিক আছে। সেই নাসিক্য ধ্বনি হচ্ছে এগুলো, ওকে। আচ্ছা আমরা একটু পরে যাই, কিছু এডিশনাল ইনফরমেশন আমাদের জানতে হবে, এখান থেকে আসে পরীক্ষায়। সেটা হচ্ছে দেখো প্রথম স্পর্শ ধ্বনি। এই যে এতক্ষণ যাবত আমরা ডিসকাশন করতেছি, আলোচনা করতেছি কি নিয়ে? স্পর্শ ধ্বনি নিয়ে। কোনটা? 25টা, ক থেকে ম, 2018 সালে FASS এটাও আসছিল, ঠিক আছে। যে স্পর্শ ধ্বনি তোমার কোনগুলো, ওখানে লেখা ছিল ক থেকে ম, আমরা আমাদের স্যাম্পল কোশ্চেন এটা পাবো কোশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি কয়টা? একটা। এই ধরনের কোশ্চেন নরমালি কিভাবে থাকে? কম্পনজাত ধ্বনি কয়টি? এভাবে না, নিচের কোনটি কম্পনজাত ধ্বনি, ঠিক আছে। সংখ্যা খুব কমই আসে বিউপিতে বাংলার ক্ষেত্রে নরমালি, সো এইভাবে থাকবে, নিচের কোনটি কম্পনজাত ধ্বনি, কোনটি? র। তারপর হচ্ছে পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি, কয়টি? তিনটি। আচ্ছা পরাশ্রয়ী বর্ণ বলতে আমরা কি বুঝি? অন্য বর্ণকে আশ্রয় করে যে বর্ণ, অর্থাৎ যে বর্ণগুলো একা স্বাধীনভাবে কোনো শব্দ গঠন করতে পারে না বা উচ্চারিত হতে পারে না, তাকে অবশ্যই পরজীবী হয়ে থাকতে হয় বা অন্যের আশ্রয়ে থাকতে হয়, তাদেরকে বলা পরাশ্রয়ী বর্ণ। এরকম তিনটা হচ্ছে এই যে সেই তিনটা বস। আচ্ছা তারপর দেখো উষ্ণ বা শীষ ধ্বনি। আচ্ছা তোমরা দেখি তো কতটুকু ক্লিয়ার এই ব্যাপারটাতে? উষ্ণ ধ্বনি কয়টা আর শীষ ধ্বনি কয়টা? না একটু পার্থক্য আছে, দেখি তো। শীষ ধ্বনি তিনটা। হ্যাঁ ভেরি গুড, শীষ ধ্বনি হচ্ছে তিনটা আর উষ্ণ হচ্ছে এটা হচ্ছে একবার স্পেসিফিক, আর উষ্ণ হচ্ছে চারটা। সব শীষ ধ্বনি হচ্ছে উষ্ণ ধ্বনির অন্তর্গত, বাট সকল উষ্ণ শীষ ধ্বনির অন্তর্গত না। কিভাবে দেখো, নরমালি যে তিনটা স, তালিবা স, পেটকাটা মূর্ধন্য স বা মূর্ধন্য স, আর হচ্ছে দৈন্ত স, এই তিনটা হচ্ছে কি শীষ ধ্বনি, এগুলো একটা শীষের ক্রিয়েট করে, তাই না? সেগুলো হচ্ছে শীষ ধ্বনি। আর এই হঠাৎ যখন এগুলোর সাথে অ্যাড হয়ে যাবে তখন এই চারটা হবে একত্রে উষ্ণ ধ্বনি। তার মানে কি দাঁড়ালো দেখো, সকল শীষ ধ্বনি হচ্ছে উষ্ণ ধ্বনি, বা সকল উষ্ণ ধ্বনি শীষ ধ্বনি না। সো স্পেসিফিকলি যদি একেবারে স্পেসিফিকলি যদি বলি, উষ্ণ বর্ণ হচ্ছে চারটা, এই সেই চারটা, আর শীষ ধ্বনি হচ্ছে নর্মাল একেবারে স্পেসিফিকলি তিনটা, বাট আমরা চারটা জেনারেলি বলে থাকি। সো পরীক্ষা হলে যদি অপশনে থাকে যে শীষ ধ্বনি কয়টা, যদি দেওয়া থাকে তিনটা এবং চারটা, তাহলে আমরা স্পেসিফিকলি তিনটা দেখাবো, আর যদি তিনটা অপশনে না থাকে চারটা দেখাবো। আর উষ্ণ যদি বলা হয় কয়টা, চোখ বন্ধ করে, তখন চারটা হবে। আচ্ছা এই ব্যাপারটা আমরা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে আচ্ছা তারপর দেখো তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি হচ্ছে কয়টা? দুইটা। কি কি বলো তো? ডররা ঢররা। হ্যাঁ আচ্ছা কি বললো আরেকটু বলো তো? হ্যাঁ আমি বললাম জাফর। আচ্ছা এটার উচ্চারণটা কেউ যেন কিছুক্ষণ আগে বললো।
আচ্ছা তোমরা কিভাবে শিখছো এটা, এই যে তারঞ্জের ধ্বনি দুটা? জয় শূন্য র। হ্যাঁ এটা আমিও শিখছি, ঠিক আছে, যে ডয় শূন্য র আর হচ্ছে কি ঢয় শূন্য র, তাই না? আচ্ছা ঠিক আছে। তারপর দেখো পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হচ্ছে কি ল। এই কম্পনজাত ধ্বনি আর পার্শ্বিক ধ্বনির ক্ষেত্রে নরমালি কোশ্চেন এভাবে থাকে যে নিচের কোনটি কম্পনজাত ধ্বনি, নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি, ঠিক আছে, এভাবে। আচ্ছা তারপরে দেখো এই যে আমরা কি স্বরবর্ণের ক্ষেত্রে পড়লাম, স্বরবর্ণের চিহ্ন কয়টা? 10টা। এই সেই 10টা, অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? যেটা হচ্ছে 10টা, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। 2018 সালে FSSS এই কোশ্চেনটা আসছিল যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। কত সহজ কোশ্চেন আসে বিউপিতে, তাই না? সো আমাদের কিন্তু চান্স পেতে হবে এই সহজ কোশ্চেনসে, ঠিক আছে? পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাবো। একেবারে দেখো আমি তোমাদের পুরো সিলেবাসটাকে একবার শর্ট করে ফেলছি, মানে যেগুলো আমাদের লাগবেই লাগবে। বইয়ে অনেক ইনফরমেশন পাবা, এত ইনফরমেশন মনে রাখতে গেলে ভুলে যাই, বাট এই ইনফরমেশনগুলো অনেক অল্প, যেটা না পড়লেই না। সো আশা করি ভুলবা না এবং মনে থাকবে, ওকে? আচ্ছা এবার একটু মাত্রায় আসি। মাত্রা মানে কি? আমরা যদি দেখি, আমরা বর্ণের উপরে যে রেখা বা কষি টানি সেটাকে বলা হয় কি? মাত্রা। আমাদের বাংলা বর্ণ রয়েছে সর্বমোট 50টি। এই 50টা বর্ণকে 3টা ভাগে ভাগ করা হয়েছে মাত্রার উপর বেস করে। কি কি? একটা হচ্ছে পূর্ণ মাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা এবং একটা হচ্ছে কি মাত্রাহীন। পূর্ণমাত্রা মানে একেবারে তাদের পুরো 7টা কমপ্লিট থাকবে মাত্রা দিয়ে। অর্ধমাত্রা মানে অর্ধেক থাকবে। আর মাত্রাহীন মানে একেবারে গরিব, সে তার মাথার উপর কোনো ছাদ নাই, ঠিক আছে, মানে চান্দুচোলা, তাই না? ওকে আচ্ছা এখন এই 50টার মধ্যে দেখি আমরা পূর্ণ মাত্রা হচ্ছে সর্বমোট কয়টা? 32টা, যার মধ্যে স্বরবর্ণে রয়েছে 6টা, ব্যঞ্জন বর্ণ রয়েছে কয়টা? 26টা। তার মানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যে বর্ণগুলো আছে বাংলা বর্ণমালায়, ম্যাক্সিমাম বর্ণই কি পূর্ণ মাত্রা, এবং সংখ্যা কয়টা? 32টা, মানে হিউজ। আর অর্ধমাত্রা মানে অর্ধেক মাত্রা রয়েছে, এরকম সর্বমোট বর্ণ হচ্ছে কয়টা? 8টা, যার মধ্যে স্বরে রয়েছে 1টি, ব্যঞ্জনের 7টি। এই কোশ্চেনটা বেশি আসে যেহেতু স্বরে মাত্র একটা, তো অর্ধমাত্রা কোশ্চেন থাকতেই পারে যে কয়টি অর্ধমাত্রা রয়েছে কয়টি স্বরবর্ণে, কয়টি হবে? 1টি, ঠিক আছে। আর ব্যঞ্জন হচ্ছে কয়টা? 7টা, এই হচ্ছে সর্বমোট 8টি। আর মাত্রাহীন মানে একেবারে ছাদ নেই, ঠিক আছে, ছাদহীন গরিব ব্যক্তি হচ্ছে আমাদের 10 জন, 10টা বর্ণ, যার মধ্যে স্বরে রয়েছে 4টা, ব্যঞ্জনে রয়েছে 6টা। সো এই হচ্ছে আমাদের 10টা। সো এই 32 আর 8 40 আর হচ্ছে 10 50। সো এই হচ্ছে আমাদের সর্বমোট 50টা বর্ণমালা। সো আমরা একটু আবার যদি একটু সামারাইজ করি, দেখো পূর্ণমাত্রা রয়েছে কয়টায়? 32টায়, স্বরে রয়েছে 6টা, ব্যঞ্জনে রয়েছে 26টা, অর্ধমাত্রা রয়েছে 8টায়, স্বরে রয়েছে 1টা, 7টা রয়েছে কয়টায়? ব্যঞ্জনে। মাত্রাহীন হচ্ছে কয়টা? 10টা, স্বরে 4টা, ব্যঞ্জনে 6টা। সো আমাদের এটা মনে থাকবে না? আমরা কি এখন মুখস্থ হয়ে গেছে না এটা? আচ্ছা সো ছেলেদের থেকে একজন এটা মুখস্থ বলবে, মেয়েদের থেকে একজন মুখস্থ বলবে। বলো কে বলবা? ছেলেদের থেকে যে কেউ। হ্যালো, ট্রাই করো, ভুল হলে সমস্যা নেই। আচ্ছা মেয়েদের থেকে একজন বলো। ভাইয়া আমি বল। হ্যাঁ শিওর, বলো। পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টা, স্বরবর্ণ হচ্ছে 6টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টা। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টা, স্বরবর্ণ 1টা আর ব্যঞ্জন বর্ণ 7টা। আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা, স্বরবর্ণ 4টা আর ব্যঞ্জন বর্ণ 6টা। ভেরি গুড, ভেরি গুড, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আরেকজন কেউ বলবে? হ্যাঁ আমি বলি। হ্যাঁ শিওর, বলো। এখানে যেন আমাদের পড়াটা হয়ে যায়। হ্যাঁ পূর্ণমাত্রার বর্ণ 32টা, স্বরবর্ণ 6টা আর ব্যঞ্জন বর্ণ 26টা। অর্ধমাত্রার বর্ণ 8টা, স্বরবর্ণ 1টা আর ব্যঞ্জন বর্ণ 7টা। আর মাত্রাহীন বর্ণ 10টা, স্বরবর্ণ 4টা, ব্যঞ্জন বর্ণ 6টা। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে ছেলেদের থেকে একজন বলবে, আই এনকারেজ করি ছেলেদের থেকে একজন বলবে। বলো। পূর্ণমাত্রা হচ্ছে 32টা, ব্যঞ্জন 6টা আর স্বরত হচ্ছে 26টা। উল্টাই ফেলছি, আমরা উল্টাই ফেলছি। স্বরবর্ণ তো আছেই 11টা, তার মানে স্বরবর্ণ হবে 6টা, ব্যঞ্জন হবে 26টা, ঠিক আছে? ওকে 26টা, এটা তারপর হচ্ছে পূর্ণমাত্রা। এরপরে হবে হচ্ছে ভাইয়া অর্ধমাত্রা হচ্ছে একটা, স্বরে হচ্ছে 1টা, স্বরবর্ণে হ্যাঁ, স্বরে একটা আর ইয়াতে হচ্ছে ব্যঞ্জন 7টা, হচ্ছে 7টা, এই হচ্ছে 8টা, ব্যঞ্জন 7টা, হ্যাঁ। 8টা। আর হচ্ছে মাত্রাহীন হচ্ছে 10টা। হ্যাঁ, স্বরে 6টা, এখানে স্বরে ব্যঞ্জনে হচ্ছে 4টা হ্যাঁ। আর ব্যঞ্জনে 6টা। আচ্ছা। ব্যঞ্জনে 6টা, স্বরে 4টা। হ্যাঁ আচ্ছা ভেরি গুড ট্রাই। আচ্ছা আর কেউ আছে ওর মতো ট্রাই করবে? এখানে আমাদের হয়ে যাক পড়াটা, আমি আশা করি। আরেকজন ছেলে ট্রাই করো। আমি বলি। হ্যাঁ অবভিয়াসলি ভাই বলো।
পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে মোট 32টা, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 6টা এবং ব্যঞ্জন বর্ণ 26টা। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টা, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে একটা, ভেরি গুড। ব্যঞ্জন বর্ণ 7টা। আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 4টা, ব্যঞ্জন বর্ণ 6টা। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই তো দেখো আমাদের এখানে হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমরা একটু কোশ্চেন্সে যাই, দেখি কোশ্চেন্স কিভাবে থাকে এখান থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটি স্পেশালি বিউপিতে প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন্স। ঠিক আছে, সো আমরা যদি এগুলো একটু পারি তাহলে দেখা যাবে না আমাদের মোটামুটি ভালো প্রিপারেশন আছে। ঠিক আছে, আচ্ছা মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা কিছুক্ষণ আগে এটা শিখেছিলাম। 7টি। ভেরি গুড, 7টা। কেউ একজন বলতে পারবে সেগুলো কি? ভাইয়া পারবো। হ্যাঁ বলো। অ, আ, ই, উ, এ, উ, এ। হ্যাঁ, আচ্ছা তারপরে মৌলিক স্বরধ্বনি কোনটি এখানে? এটা একটা ছেলে বলবে, বলে ফেললা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ওম এর উচ্চারণ স্থান কোনটি? একজন, যে কোনো একজন ছেলে বলো এটা। কণ্ঠ। ভেরি গুড, কণ্ঠ। অর্থাৎ আমরা জানি কণ্ঠতে কি ক থেকে ওম এই 5টা বর্ণ উচ্চারিত হয়। তার মানে বর্গীয় 25টা বর্ণের প্রথম সারি যে 5টা অর্থাৎ ক বর্গীয় বর্ণগুলো কি হবে? কণ্ঠে উচ্চারিত হবে। তার মানে ওম হচ্ছে কি কণ্ঠ। ওকে, তারপর দেখো ক, খ, গ, ঘ, ওম বর্ণগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কোনটা? হ্যাঁ, জিহ্বা মূল। ঠিক আছে, কিভাবে বুঝলাম আমরা জিহ্বা মূল? ভেরি গুড। আচ্ছা তারপরে দেখো এই যে 2018-তে FASS আসছিল, যেটা বললাম যে কোনগুলো স্পর্শ ধ্বনি, কোনগুলো? ক থেকে ম। ভেরি গুড। ওকে, আচ্ছা তারপরে যদি দেখি আমরা কোন ধ্বনি উচ্চারণের সময় শব্দ সৃষ্টি হবে, লাইক একটা সাউন্ড ক্রিয়েট হয় নরমালি? ঘোষ ধ্বনি। অর্থাৎ আমরা যখন ঘোষ ধ্বনি উচ্চারণ করি বা ঘোষ ধ্বনি দিয়ে গঠিত কোনো শব্দ উচ্চারণ করি তখন একটা ভালো সাউন্ড ক্রিয়েট হয়। এই কারণে এখানে কোশ্চেনটা কি হয়েছে যে নরমালি তোমার ঘোষ ধ্বনির সমন্বয়ে উচ্চারিত একটা সময় একটা শব্দের সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে প এর উচ্চারণ স্থান কোনটি? অর্থাৎ আমরা জানি যে 5টা যে আমরা সিকোয়েন্স পড়েছিলাম, কি কি? কণ্ঠ, তালব্য এবং মূর্ধা, দন্ত, উষ্ঠ। ঠিক আছে, এই 5টা সিকোয়েন্সের সর্বশেষ সিকোয়েন্স হচ্ছে কি উষ্ঠ। আর প বর্গীয় হচ্ছে 5টা যে বর্গীয় বর্ণ, সে 5টা বর্গীয় শেষের বর্গ 5টা, তাই না? তার মানে উষ্ঠ হবে কি প বর্গীয়, তার মানে প হবে কি উষ্ঠ। এভাবে পড়তে হবে সিকোয়েন্স অনুযায়ী, তাহলে কোনোদিনও ভুলবা না এটা। আচ্ছা তারপর দেখো ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? আচ্ছা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি ধ্বনি। ভেরি গুড। ওকে, তারপর হচ্ছে যৌগিক স্বরধ্বনির প্রতীক নিচের কোনটি? ক হবে। সো ও কে ভাঙলে আমরা কি পাবো? অ আর উ। হ্যাঁ, অ আর ও। ভেরি গুড, দেখছো তোমরা সবই পারো। এই তো এভাবে আসবে কোশ্চেন। আচ্ছা ম অনুচ্চারিত থেকে থাকে কোন শব্দে? 4টা শব্দের মধ্যে কোনটাতে ম? স্মৃতি। হ্যাঁ, স্মৃতি। অর্থাৎ স্মার্ট ম আসতেছে, স্মিত ম আসতেছে, স্মাইল ম আসতেছে, বাট স্মৃতি দেয়ার ইজ নো ম, তাই না? এখানে কোনো ম নাই। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি ধ্বনি এবং বর্ণ। দেখো অল্প একটু পড়াশোনা করে আমাদের হয়ে যাচ্ছে বিউপির জন্য। ঠিক আছে, আর জাহাঙ্গীরনগর যদি কেউ বলো এগুলো একটু কম আসে। জাহাঙ্গীরনগর একটু তোমার ডিপলি বাংলা আসে, সাহিত্য পাঠটা বেশি আসে, আমরা সামনে পাবো, সমস্যা নেই। ঠিক আছে, এগুলো মেইনলি বিউপি আসে, ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিগুলোতে বেশি আসে এগুলো। ঠিক আছে, জাহাঙ্গীরনগর আসলে এখান থেকে আশা করি পারবো আমরা। ওকে, আমরা একটু নত্য এবং সত্য বিধানে যাব। ঠিক আছে, আচ্ছা নত্য এবং সত্য বিধান আসলে কি একটু দেখি। দেখো বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহারের নিয়মকে বলা হবে নত্য বিধান। অবশ্যই সেই শব্দটাকে হতে হবে তৎসম শব্দ। খাঁটি বাংলা বা বিদেশি কিংবা তৎসম বাহির অন্য কোনো শব্দে মূর্ধন্য ন থাকলে সেটাকে নত্য বিধান বলা হবে না। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে মূর্ধন্য শয়ের ব্যবহারের নিয়মকে বলা হবে কি সত্য বিধান। সো এই নত্য এবং সত্য বিধান থেকে কয়েকটা ভাবে কোশ্চেন আসতে পারে। কি কি? প্রথমেই বেসিক যেই রুলস, সেই রুলসগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, দেন সেকেন্ড থিং যেটা স্বভাবতই নত্য বিধান বা সত্য বিধান হয়েছে বা ন হয়েছে স হয়েছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে সঠিক বানান থেকে কোশ্চেন আসতে পারে, নিচের কোন বানানটি সঠিক, এভাবে আসতে পারে। সো বানানের কিছু নিয়ম আছে, তার মধ্যে নত্য এবং সত্য বিধান একটা নিয়ম। আর নর্মালি অ্যাডমিশন টেস্টে বিশেষ করে বিউপিতে
তোমার এই বানানোর নিয়মে শুধুমাত্র নত্ব এবং সত্য বিধান থেকেই বানান আসে, ঠিক আছে? নিচের কোন বানানটি সঠিক, এই কোশ্চেনগুলো নত্ব এবং সত্য বিধান থেকে আসবে। সো নত্ব এবং সত্য বিধান অনেক রুলস বইয়ে দেওয়া, আমরা 5টা বা 6টা করে রুলস পড়বো প্রত্যেকটার জন্য। আর এই রুলসগুলো থেকে আশা করি আমরা যে কয়েকটা ভাবে কোশ্চেন আসছে লাইক রুলস থেকে আসে সেটা হবে, দেন হচ্ছে তোমার এই যে সভাপতি যেগুলো সেগুলো সেখান থেকে পাবো আমরা, তারপর হচ্ছে যে বানানগুলো থেকে পারবো আমরা, ঠিক আছে? সো একটু দেখি রুলসগুলো কি। সবার আগে আমরা দেখবো কি নত্ব এর নিয়ম, মানে মূর্ধন্য এর নিয়ম, একবার সিম্পল বেসিক রুলস, ঠিক আছে? শুরুতেই হচ্ছে কি দেখো, রি, র এবং মূর্ধন্য স এর পর সাধারণত কি হবে, মূর্ধন্য হবে। তার মানে একটা শব্দে যখন আমরা অবশ্যই সেটা তৎসম শব্দ হতে হবে, রি, র এবং মূর্ধন্য স পাবো, তারপরে যেই নটা হবে চোখ বন্ধ করে সেটা কি হবে, মূর্ধন্য হবে। ফর এক্সাম্পল দেখো ঋণ, দেখো রি আছে, তার মানে এর পরে যে নটা হবে সেটা কি হবে, মূর্ধন্য। ভি না র ফেলা, তার মানে পরের যেই নটা হবে সেটা কি হবে, মূর্ধন্য। সেম ভাবে বর্ণ মূর্ধন্য, ঠিক আছে? ওকে, দেন সেকেন্ড রুলসটা হচ্ছে এটা একটু মডিফাইড রুলস। ফার্স্ট রুলসে দেখো, যদি রি, র মূর্ধন্য স এর পর স্বরবর্ণ, অর্থাৎ যে স্বরবর্ণ 11টা আছে সেই স্বরবর্ণের 11টা যে কোনোটা, অথবা ক বর্গ, দেখছো আমাদের ক বর্গ এখানেও লাগতেছে, ঠিক আছে? অর্থাৎ ক বর্গের যে 5টা বর্ণ আছে সেই 5টা বর্ণ, তারপর প বর্গ অর্থাৎ প বর্গের যে 5টা বর্ণ আছে সেই 5টা বর্ণ, তারপর জ, অন্তস্থীয়, হ অথবা অনুস্বর থাকে, অর্থাৎ এই তিনটার পর যদি এই বর্ণগুলো যে কোনো একটা বর্ণ থাকে, তাহলে তারপরে যে নটা হবে তৎসম শব্দের ক্ষেত্রে সেটা অবশ্যই মূর্ধন্য হবে। ফর এক্সাম্পল দেখো কৃপণ, দেখো ক্রি, র ফেলার পর কি আছে, এখানে একটা প আছে, তার মানে যে দেখো প বর্গের প, তার মানে এর পরের নটা কি হবে, মূর্ধন্য হবে। আচ্ছা, তারপর দেখো শ্রাবণ, এখানে নিয়ম অনুযায়ী কি হয়েছে দেখো, কি দেখো শ্রাবণ ব আছে, দেখো আমাদের কি শিখেছিলাম, রি, র মূর্ধন্য স এর পর কি থাকবে, প বর্গ, বটা কি প বর্গের অন্তর্গত একটা বর্ণ, তাই না? যেমন প, ফ, ব, তার মানে এর পরে যে নটা হবে সেখানে কি হবে, মূর্ধন্য হবে। আবার দেখো হরিণ, এখানে নিয়ম অনুযায়ী কিন্তু র আসে, বাট এখানে আমাদেরকে দেখতে হবে হরিণের র আগে না ইটা আগে, একটু বলো তো তোমরা এখানে, মানে লাস্ট উচ্চারিত হয় কোনটা, হরিণ র আগে, একটু ভালো করে দেখো, হরিণ রটা আগে আসতেছে না ইটা আগে আসতেছে, না ই আগে মানে আগে আসতেছে বলতে এই মূর্ধন্য আগে যে জিনিসটা উচ্চারিত হচ্ছে সেটা কোনটা, হ্যাঁ ইটা উচ্চারিত হচ্ছে। সো আমরা যে রুলসে ফেলাই না কেন দুইটাই রাইট, যদি রয় রুলসে ফেলাই তাও হবে রাইট, কেন? কারণ আমরা তো জানি রি, র এবং মূর্ধন্য স এর পর কি হয়, ন হয়। আবার এটা এই যে স্বরবর্ণ এই রুলসে ফেললো তাও আমাদের হবে, কেন? ই, এটা তো স্বর, তাই না? সো এই কারণে এটা কি হবে, হবে। সো এই হচ্ছে আমাদের 2 নম্বর রুলস। সো আমরা একটু 3 নম্বর রুলসে যাই। দেখো ট বর্গীয় ধ্বনির আগে দন্ত ন ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে তার পরিবর্তে সব সময় মূর্ধন্য হবে। এটা একবার সিম্পলি বলি, সেটা হচ্ছে ট বর্গীয় যে 5টা বর্ণ, সেই 5টা বর্ণের সমন্বয়ে যদি কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হয়, তাহলে চোখ বন্ধ করে সেখানে যে নটা থাকবে সে নটা কি হবে, মূর্ধন্য হবে। ফর এক্সাম্পল দেখো বন্টন, মানে কি এই ট বর্গযুক্ত একটা ব্যঞ্জন, সেই ট বর্গযুক্ত যে ব্যঞ্জনের যে নটা, এই নটা কি, এই নটা হচ্ছে কি মূর্ধন্য। আবার দেখো লুণ্ঠন, ট ঠ, তার মানে ঠ হচ্ছে কি একটা ট বর্গীয় ধ্বনি বা বর্ণ, সো এই ঠ এর সাথে যে নটা মিলে যুক্ত বর্ণ হয়েছে সে নটা কি, মূর্ধন্য। আবার সেম ভাবে দেখো খণ্ড, ড কি, ড হচ্ছে একটা ট বর্গীয় ধ্বনি, সো ড এর সাথে যে নটা যুক্ত হবে সে নটা হচ্ছে কি, মূর্ধন্য, ঠিক আছে? তার মানে আমাদের রুলসটা কি দাঁড়ালো, ট বর্গীয় যে 5টা বর্ণ রয়েছে সেই 5টা বর্ণের সমন্বয়ে যদি কোনো যুক্ত বর্ণ গঠিত হয় বা যুক্ত ব্যঞ্জন গঠিত হয়, তাহলে চোখ বন্ধ করে আমরা সেখানে বুঝেই নিব যে ওখানে যে নটা থাকবে সেটা অবশ্যই মূর্ধন্য হবে, সেটা দন্তান্বয়ের কোনো প্রশ্নই আসে না হওয়া, ঠিক আছে? ওকে, তারপর একটা ইম্পর্টেন্ট রুলস, সেটা হচ্ছে কি আসে মানে রুলস থেকে যদি কোয়েশ্চেন্স হয়, এই রুলসটা থেকে অনেক বেশি কোয়েশ্চেন্স আসে, যে নিচের কোন উপসর্গের পর নত্ব বিধান প্রযোজ্য, বা নিচের কোন উপসর্গটির পর মূর্ধন্য ব্যবহৃত হয়, এটা কিন্তু থাকে এভাবে কোয়েশ্চেন্স, ঠিক আছে? দেখো 4টা উপসর্গ আছে, একটা হচ্ছে প্র, একটা হচ্ছে পরা, একটা হচ্ছে পরি, একটা হচ্ছে নির। প্র, পরা, পরি, নির, এই 4টা অনেক স্পেশাল উপসর্গ, যে 4টা উপসর্গের পর তৎসম শব্দের ক্ষেত্রে কি হবে, মূর্ধন্য হবে। ফর এক্সাম্পল দেখো প্রণাম, পরিনাজ, পরিণতি, ঠিক আছে? যদি কোশ্চেন্স আসে উপসর্গের পর নত্যবিধান বা নত্যবিধান প্রযোজ্য হয়েছে নিচের কোন শব্দটিতে, আমরা পারবো না, একবার সিম্পল এই 4টা উপসর্গ যে শব্দের মধ্যে পাবো, মানে 4টা যে কোনোটা কোনো একটা শব্দের মধ্যে পাবো এবং সেটা তৎসম শব্দ যদি হয় তাহলে ওইটা হবে কি আমাদের আনসার, ঠিক আছে? অর্থাৎ প্র, পরা, পরি, নির, এই 4টা উপসর্গের পর কি হবে,
মূর্ধন্য হবে। আচ্ছা, তারপর হচ্ছে কিছু অনেক বেশি স্পেশাল শব্দ আছে যেগুলো কোনো রুলস মানে না, এগুলো কোনো ধরনের রুলসের বাহিরেই সেই শব্দগুলোতে মূর্ধন্য ব্যবহৃত হয়। সো এরকম অনেক শব্দ আছে এবং এই শব্দগুলোকে মনে রাখার জন্য তোমরা ছোটবেলায় অনেক কবিতাও পড়েছো, তাই না? ওই যে ছন্দ পড়েছিল না, চাণক্য মাণিক্য গণ, তাই না? অনেকে হয়তো বা পারো, অনেকে পারো না, বাট না পারলে প্যানিক হওয়ার কিছুই নাই। এখানে নর্মালি বিভিন্ন ভার্সিটিতে নর্মালি যে শব্দগুলো সব থেকে বেশি আসে পরীক্ষায়, যে নিচের কোনটিতেই স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, এরকম শব্দগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। অল্প কিছু শব্দ যেগুলো নর্মালি বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, মন, বেণু, অনু, বাণী, পানি, ঠিক আছে? তারপর হচ্ছে কোণ, পণ, বণিক, গুণ, গণনা, বান ইত্যাদি। সো এই হচ্ছে নর্মালি আসে, এখান থেকে আসে, এর বাইরে খুবই কম আসে। আশা করি বিউপিত বা জাহাঙ্গীরনগর বা অন্য ভার্সিটিতে আমরা এখান থেকে পাবো, আশা রাখি, ঠিক আছে? সো এই শব্দগুলো যদি তোমাদের একবার মুখস্থ করতে হবে, থিং ইজ নট লাইক দ্যাট, জাস্ট হালকা পাতলা যদি কয়েকবার পড়ো দেখবা মাথায় চলে আসবে শব্দগুলো, ঠিক আছে? সো এগুলি নর্মালি স্বভাবত থেকে আসে। ওকে, তারপর দেখো ত বর্গযুক্ত শব্দে এতক্ষণ তো পড়লাম যে কোথায় মূর্ধন্য হয়, মানে নত্যবিধান অ্যাপ্লাই হয় বা অ্যাপ্লিকেবল, আর এখন আমরা পড়বো কোথায় মূর্ধন্য নটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? অর্থাৎ ত বর্গযুক্ত শব্দে মূর্ধন্য হবে না। তার মানে ত বর্গযুক্ত শব্দ যেগুলো আছে, মানে ত বর্গে যে 5টা বর্ণ আছে, সেই 5টা বর্ণের যে কোনো একটা বর্ণের সমন্বয়ে যদি কোনো যুক্ত ব্যঞ্জন গঠন করি, তাহলে আমাদের ধরে নিতে হবে সে ব্যঞ্জনের 9টা মূর্ধন্য হবে না, সেটা কি হবে? দৈন্তন্য হবে। তার মানে এই রুলসটা হচ্ছে, এই যে ট বর্গীয় যে রুলসটা আমরা পড়েছিলাম তার ঠিক অপোজিট। ট বর্গ মানেই সেখানে কি হবে? মূর্ধন্য হবে, আর ত বর্গ মানেই সেখানে মূর্ধন্য হবে না। ফর এক্সাম্পল বৃন্ত, এই যে ত এর সাথে যে 9টা আছে, এই 9টা কি মূর্ধন্য না দন্তন্য বলো তো? দন্তন্য। তারপর যে বৃন্দ, এই দ এর সাথে 9টা কি দন্তান্ন, গ্রন্থের সাথে যে 9টা সেটা হচ্ছে কি দন্তান্ন। তার মানে এখানে মূর্ধন্য হবে না, মানে নত্ব নিয়ম অ্যাপ্লিকেবল না। আচ্ছা, সর্বশেষ বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, যেমন কোরআন, জার্মান, নিশান। দেখো কয়টা, 5টা বা 6টা এরকম রুলস হবে এখানে। এই 6টা রুলস পড়লে আমরা আশা করি বিউপির জন্য আমাদের নত্ব এবং সত্যবিধান মোর দেন এনাফ, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু সত্যবিধানে যাই। এর মধ্যে প্রথম রুলসটা কমন, সেটা হচ্ছে কি রিকারের পর মূর্ধন্য স হবে। ফর এক্সাম্পল দেখো ঋষি, বীজ, কৃষক, এটা আমরা আমাদের সামনে যে স্যাম্পল কোশ্চেন পাবো সেখানে পাবো, এটা তোমার বিউপিতে আসছিল, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্সে। আচ্ছা, তারপর দেখো অ কিংবা আ ছাড়া অন্য স্বরের কিংবা ব এর পর কি হবে? মূর্ধন্য স হবে। তার মানে আমরা এখানে অ কিংবা আটাই মনে রাখি, অর্থাৎ অ কিংবা আ স্বর ছাড়া, অর্থাৎ একটা শব্দে যদি স্বর উচ্চারিত হয় তাহলে এই অ স্বর কিংবা আ স্বর, এই দুইটা স্বর ব্যতীত অন্য যে স্বরগুলো আছে সেই স্বরগুলো যে কোনো একটা স্বর যদি উচ্চারিত হয় তাহলে সেখানে কি হবে? মূর্ধন্য স হবে। ফর এক্সাম্পল দেখো মুমূর্ষ, দেখো মুমূর্ষ, মুমু মানে ও আসতেছে এখানে, তাই না? এখানে কিন্তু অ কিংবা আ আসতেছে না, তাই না? একটু ভালো করে দেখো, তুমি উচ্চারণ করো, মুমু মানে অ আসতেছে, এখানে কিন্তু অ কিংবা আ নাই। সো অ কিংবা আ ছাড়া অন্য স্বর কি আসতেছে? ও আসতেছে, এই কারণে এখানে কি হবে? মূর্ধন্য স হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে মুমূর্ষু শব্দটা কিন্তু বিউপিতে 2018 সালে আসছিল এফ ট্রিপল এসে, 2017 সালে আসছিল এফ ডাবল এসে, এফ এ ডাবল এসে, ঠিক আছে? তার মানে এই বানানটা কিন্তু খুবই কমন, যে নিচের কোন বানানটি সঠিক সেখানে কিন্তু মুমূর্ষু বানানটা অনেক বেশি থাকে, অনেক বেশি কমন। ঢাকা ভার্সিটি তো আসছিল এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো পরিষ্কার, পরিষ্কার, দেখো পরি মানে কি ই আসতেছে, রস্বই আসতেছে, তাই না? তার মানে দেখো অ কিংবা আ স্বরটা আসতেছে না এখানে, অ কিংবা আ ছাড়া অন্য একটা স্বর আসতেছে, আর সেই স্বরটা কি ই, মানে পরি মানে কি রস্বই আসতেছে। দ্যাট মিনস এর পরের স্বরটা হবে কি? মূর্ধন্য স। সো পরিষ্কারের স্বরটা হচ্ছে কি? মূর্ধন্য স, ঠিক আছে? ওকে, তারপর দেখো ই কারন্ত এবং উ কারন্ত উপসর্গের পর সাধারণত মূর্ধন্য স হবে। আবার বলি দেখো ই কারন্ত, উ কারন্ত। এখন কত হলো, হোয়াট ইজ ই কারন্ত আর উ কারন্ত? ই কারন্ত হচ্ছে নর্মালি একটা শব্দের শুধুমাত্র শেষে বাদে শুরুতে কিংবা মাঝখানে যদি ই উচ্চারিত হয় তাহলে সেটা হবে কি? ই কারন্ত। আর উ উচ্চারিত হলে সেটা হবে কি? উ কারন্ত। কোথায়? শুধুমাত্র শব্দের মাঝে অথবা শুরুতে, অর্থাৎ শেষে বাদে শব্দের যে কোনো জায়গায় ই উচ্চারিত হলে সেটা ই কারন্ত, উ উচ্চারিত হলে সেটা উ কারন্ত। তো ই কারন্ত এবং উ কারন্ত উপসর্গের পর সাধারণত কি হবে? মূর্ধন্য স হবে। ফর এক্সাম্পল দেখো অনুষদ, দেখো এই মূর্ধন্য স এর আগে যে অনু, এখানে কি উচ্চারিত হচ্ছে বলো তো? এখানে উ উচ্চারিত হচ্ছে, তাই না? তার মানে উ কারন্ত হচ্ছে। সো এই কারণে কি হলো? মূর্ধন্য স হলো। আবার দেখো বিষম, বিষম, বি মানে ই আসতেছে, অর্থাৎ রস্বই যদি বলি আমরা, রস্বই আসতেছে বা ই আসতেছে উচ্চারণ, তার মানে এটা কি? ই কারন্ত। সো ই কারন্তের পর কি বসে? মূর্ধন্য স বসে, তার মানে বিষমে কি হলো? মূর্ধন্য স হলো।
ঠিক আছে। আবার সেম ভাবে দেখো প্রতিষ্ঠান, প্রতি, দেখো প্রতি মানে রস্বই আসতেছে বা ই আসতেছে, তাই না? সো এই রস্বই বা ই আসতেছে মানে কি, উচ্চারণ যেহেতু রস্বই বা ই আসতেছে শব্দের মাঝখানে, তাহলে এটা কি হবে, ই কারান্ত। আর ই কারান্তের পরে সবসময় কি হবে, মূর্ধন্য ষ হবে। তার মানে যে প্রতি, এরপরে যে শটা হলো সেটা কি, মূর্ধন্য ষ। অর্থাৎ প্রতিষ্ঠান হচ্ছে কি সত্য বিধানের একটা পারফেক্ট এক্সাম্পল। ওকে, আরেকটা দেখি রুলস, দেখো সন্ধিতে, এটা হচ্ছে সন্ধির ক্ষেত্রে ই এবং উ পরাস্ত। কিছুক্ষণ আগে আমরা পড়লাম ই কারন্ত এবং উ কারন্ত। এখন আবার আমরা কি শিখছি দেখো, এখন আবার আমরা ই পরাস্ত এবং উ পরাস্ত শিখছি। এখন কত হলো, হোয়াট ইজ ই পরাস্ত এবং উ পরাস্ত। ই পরাস্তটা হচ্ছে মেইনলি কিছুক্ষণ আগে আমরা কারন্তের ক্ষেত্রে শিখেছিলাম, শব্দের শুরুতে কিংবা মাঝখানে ই উচ্চারিত হলে সেটা ইকারান্ত, ও উচ্চারণ হলে সেটা ওকারান্ত। অর্থাৎ শব্দের শেষে ব্যতীত মাঝখানে বা শুরুতে ই বা উকারান্ত উচ্চারিত হলে সেটাকে যথাক্রমে ইকারান্ত এবং উকারান্ত বলে। আর পরাস্ত মানে হচ্ছে কি শব্দের শেষে হবে, অর্থাৎ শুরুতে এবং মাঝখানে ব্যতীত শব্দের শেষে যদি ই উচ্চারিত হয় তাহলে সেটা ই পরাস্ত এবং ও উচ্চারিত হলে সেটা উ পরাস্ত। তো সেই অনুযায়ী ই এবং উ পরাস্ত বিষয়গুলোর পরে ক, খ, প কিংবা ফ থাকলে সেটা কি হবে, মূর্ধন্য ষ হবে। আমরা কি এক্সাম্পল দেখি, দেখো ফর এক্সাম্পল আবিষ্কারকে আমরা ভাঙলে কি পাই, আবি যোগ কার। দেখো এখানে দুইটা ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে কি আবি আর একটা হচ্ছে কার। এই আবি মানে প্রথম অংশের শেষে হবে কি অবভিয়াসলি ই বা উ উচ্চারিত হবে, মানে পরাস্ত হবে, ই পরাস্ত বা উ পরাস্ত। দেখো আবি, আবি মানে কি ই আসতেছে, মানে রস্বই আসতেছে, ই আসতেছে, তাই না? আর এর পরের যে অংশ, সেই অংশের প্রথম যে বর্ণটা থাকবে সেটা অবশ্যই কি হতে হবে, ক, খ, প কিংবা ফ। তার মানে কি আছে দেখো, পরের অংশের প্রথম বর্ণটা ক আছে, তার মানে আমাদের রুলস অনুযায়ী হয়ে গেল। তার মানে মানে সন্ধির প্রথম অংশ কি হলো, ই পরাস্ত হলো এক, আর পরের অংশের প্রথম বর্ণটা কি, ক। তার মানে এই দুইটার সমন্বয়ে যে নতুন শব্দটা গঠিত হবে সেটা কি এর সমন্বয় হবে, মূর্ধন্য ষ এর সমন্বয় হবে। যেমন দেখো আবি যোগ কার, এখানে শটা কি হলো, মূর্ধন্য ষ হলো, অর্থাৎ আবিষ্কার। আবার সেম ভাবে দেখো পরি যোগ কার, পরি মানে কি, এখানে একটা প্লাস হবে, আমি প্লাসটা দিতে ভুলে গেছি, তোমরা বুঝে নিও। পরি, এখানে কি ই পরাস্ত হচ্ছে কেন, দেখো পরি, পরিটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখো পরি শেষে ই আসতেছে বা ই উচ্চারিত হচ্ছে, আর এর পরের যে বর্ণটা শব্দটা তার প্রথম বর্ণ কি ক, তার মানে কি ই পরাস্তের পরে ক আছে, তার মানে নতুন যে শব্দটা হবে সেটা কি হবে, মূর্ধন্য ষ হবে। সো পরিষ্কার। সেম ভাবে দুষ্কর্ম, তারপর হচ্ছে নিষ্কাম, দুষ্কর। আচ্ছা এই রুলসটাকে আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, একেবারে ইজি, ঠিক আছে। ওকে, আচ্ছা তারপরে দেখো যুক্ত বর্ণে সংযুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য ষ হবে, ঠিক আছে। তার মানে আমরা এর সাথে গঠিত কোনো যুক্ত বর্ণ ব্যঞ্জন পেলে, ঠিক আছে, এবং সেটা অবশ্যই তৎসম শব্দ হতে হবে। তার মানে তৎসম শব্দে যত যুক্ত ব্যঞ্জন থাকুক না কেন, সেখানে যদি কোনো একটা ষ থাকে তাহলে তিনটা ষ এর মধ্যে আমরা ধরেই নিব সেটা কি হবে, মূর্ধন্য ষ হবে। যেমন দেখো বৃষ্টি, সৃষ্টি, সৃষ্টি, এরকম, ঠিক আছে। তার মানে তৎসম শব্দে তোমার যুক্ত ব্যঞ্জনে ষ থাকা মানে মূর্ধন্য ষ হবে, সেটা সিম্পল রুলস। আচ্ছা সেম ভাবে কিছু নিত্য থাকে স্বভাবতী যেগুলোতে মূর্ধন্য ষ হয় বা সত্যবিধান ইউজ হয়, সেটা কি ঔষধ, ভাষা, আষাঢ়, ষোড়শ, বিষম, উষা, মানুষ, সরিষা, পৌষ, ষড়যন্ত্র ইত্যাদি। অর্থাৎ এরকম অনেক শব্দ আছে, বাট নর্মালি বিভিন্ন পরীক্ষায় সব থেকে কমন যে শব্দগুলো বেশি আসে, অনেক বেশি, সেগুলো হচ্ছে কি এখানে আমি দিয়ে দিয়েছি। আশা করি যদি নিত্য থেকে আসে বিউপির ক্ষেত্রে অ্যাটলিস্ট এখান থেকে কমন হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আচ্ছা ঔষধের এখানে একটা বানান আছে, ঔষধের আরেকটা বানান আছে, তোমরা কি জানো সেই বানানটা কি? না ভাইয়া। হ্যাঁ, অর্থাৎ এখানে ও আছে, এই ও এর জায়গায় ও হবে, আর শেষে মূর্ধন্য ষ এর নিচে রুসুতর হবে, তাই না? এখন মনে পড়েছে না? ওকে, আচ্ছা সেম ভাবে খাঁটি বাংলা এবং বিদেশি শব্দে কি হবে না, মূর্ধন্য ষ হবে না। ফর এক্সাম্পল দেখো টেক্স, পুলিশ, জিনিস, স্টেশন, নিচের কোন শব্দটিতে মূর্ধন্য ষ এর ব্যবহার হয়নি? কোশ্চেন যদি থাকে তাহলে আমরা পারবো না সেটা, এগুলোই থাকে নরমালি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কিছু কোশ্চেন্সে যাই, দেখি কোশ্চেনগুলো তোমরা কতটুকু পারো, ঠিক আছে। আচ্ছা আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করি তাহলে আরো ক্লিয়ার হবে। শুরুতেই বলবে হচ্ছে আফিয়া, বলবে আফিয়া জাহিন বলবে, ঠিক আছে, একবার সহজ, আমরা সবাই মিলে না পারলে হেল্প করবো, ওকে ঠিক আছে। দেখো সমাসবদ্ধ শব্দে সাধারণত এখানে আনসার দেওয়া আছে, তোমরা আনসারটা কেউ দেখো না, ঠিক আছে, তোমাদেরকে ট্রাস্ট করি আমি। দেখো সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, ঠিক আছে। তো এরূপ উদাহরণ নিচের কোনটি? আফিয়া বলবে, আফিয়া জাহিন বলবে, কোনটি হবে?
হ্যালো, আফিয়া জাহিন অ্যাভেলেবেল না, তাই না? আচ্ছা, তাহলে আফিয়া জাহিনের রিপ্লেসমেন্ট কি হবে? লাবিবা বলবে, লাবিবা মোর্শেদ বলবে। হ্যালো, লাবিবাও নেই, কি ব্যাপার? ক্লাসে জয়েন করে ঘুমাচ্ছে? আচ্ছা, কে বলবে তাহলে? যে কেউ? আমি। ওকে, জান্নাতুস স্নেহা বলো। সমাজবদ্ধ ভাইয়া বলো। গ হবে ভাইয়া, অর্থাৎ দুনির্বার। হ্যাঁ, ভেরি গুড, জি। ঠিক আছে, ওকে। আচ্ছা, জি। তারপরে দেখো সভাপতি মূর্ধন্য হয়েছে কোন শব্দটিতে? এটা বলবে কে? এটা বলবে হচ্ছে ছেলের কথা, হ্যাঁ মিলন বলবে। সভাপতি মূর্ধন্য হয়েছে কোন শব্দটিতে? হ্যাঁ, বর্ণনা। একটু ভালো করে দেখো, আমরা তো কিছুক্ষণ আগে এটা পড়ে আসছি, তাই না? একটু ভালো করে দেখো। ওকে, আচ্ছা, ওকে একটু কেউ হেল্প করো। বাণিজ্য হবে। বাণিজ্য হবে। দেখো আমরা এখানে আমাদের এখানে লিখে দিয়েছিলাম, দেখো সভাপতি হয়, দেখো এই যে বাণিজ্য, ঠিক আছে, এটা কিন্তু আসছে পরীক্ষায়। ওকে, আচ্ছা, তারপর দেখো কোন শব্দের বানানে মূর্ধন্য স লেখার প্রয়োজন হয়? কে বলবে এটা? এটা বলবে রাফিয়া বলবে। তৎসম ভাইয়া 3 ক। হ্যাঁ, অর্থাৎ 3 ক হবে। আচ্ছা, এভাবে যদি আমরা পরীক্ষায় সব পারতাম ভালো হতো না বলো? জি ভাইয়া, এগুলা যদি আসতো হ্যাঁ, পরীক্ষায় কত বিউপিতে এগুলো আসবে। অ্যাট লিস্ট বিউপির ক্ষেত্রে শিওর দেওয়া যায় যে এই টাইপের কোশ্চেন আসবে। দেখো তোমরা পারবা ইনশাআল্লাহ, আশা রাখি। ওকে, আচ্ছা, এবার 4 নাম্বারটা বলবে হচ্ছে, কি বলবে 4 নাম্বারটা? রায়ান বলবে, রায়ান উদ্দিন বলবে 4 নাম্বারটা। ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়? ঠিক আছে, তো এরূপ উদাহরণ নিচের কোনটি? ভাইয়া 4। হ্যাঁ, অর্থাৎ অভিষেক, তাই না? দেখো ওভি মানে কি হচ্ছে বলো? উকারান্ত এবং হ্যাঁ, ইকারান্ত তার মানে হচ্ছে। ওভি, এখানে ই উচ্চারিত হচ্ছে, মানে ই কারান্ত হচ্ছে। ই। তো এরপরে কি হবে? চোখ বন্ধ করে মূর্ধন্য স হবে, তার মানে আমাদের আনসার উইল বি অভিষেক। ঠিক আছে, ওকে। তারপরে দেখো তারপরটা বলবে হচ্ছে কে, কোনটা? ভাইয়া আমি বলি। কৃষক দৃষ্টি কেন হলো না? কোনটা? কৃষক। আচ্ছা, এখানে আমাদের আবার একটা কন্ডিশন আছে, অবশ্যই সেটা ইয়েস। তৎসম শব্দ হতে হবে। ঠিক আছে, হ্যালো, আচ্ছা আচ্ছা, ভাইয়া আশা। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। অর্থাৎ আমাদের কিন্তু কন্ডিশন সবার আগে সেটা তৎসম শব্দ হতে হবে, রুলস পরে, আগে হচ্ছে তৎসম শব্দ, তারপরে হচ্ছে রুলস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ওকে ভাইয়া। তারপর দেখো নিচের কোন শব্দটিতে সভাপতি মূর্ধন্য স হয়েছে? এটা বলবে হচ্ছে কে? এটা বলবে কে? ভাইয়া আমি বলি। ওকে, বলো। আষাঢ়। ওকে, আষাঢ়, সিম্পল, তাই না? ওকে, আচ্ছা, তারপরে দেখো অগ্নিসাৎ, এটা একটু জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড কোশ্চেন। অগ্নিসাৎ শব্দে মূর্ধন্য স হয়নি কেন? কেউ আনসার দেখো না, ট্রাই করো। সাত প্রত্যয়যুক্ত হ্যাঁ, পদ সংস্কৃত বলে। সাত প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এখানে আমরা মূর্ধন্য স ব্যবহার করতে পারিনি। ঠিক আছে, ওকে। সো আনসার কি হবে? খ হবে, তাই না? ওকে, খ। ত বর্গীয় বর্ণের আগে কখনো কোনটি হয় না? কোনটা হবে না? এটা আমরা রুলস থেকে দিলাম। মূর্ধন্য। Very good, মূর্ধন্য হবে না। মূর্ধন্য হবে না। তারপরে সংস্কৃত কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না? সাত প্রত্যয়। কিছুক্ষণ আগে যে অপশন ছিল ওইটাই কিন্তু এখানে কোশ্চেন হয়ে গেছে। ঠিক আছে, সংস্কৃত সাত প্রত্যয়ে কি হয় না? মূর্ধন্য স হবে না, কখনই হবে না। ওকে, তারপরে দেখো সভাপতি মূর্ধন্য হয়েছে নিচে কোন শব্দটিতে? ভীষণ। একটু ভালো করে দেখো। না ভীষণে তো না, না, শান হবে। শান হবে। ব্রাহ্মণ নাইলে শান, যে কোনো একটা। ব্রাহ্মণ বা শান, অনেকে কনফিউজ পারে, এটা হবে কি শান। ঠিক আছে, তো নয়ের আনসার কি হবে? শান। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো রি ও রিকারের পরে মূর্ধন্য স হয়, এটা রুলস থেকে। এরূপ উদাহরণ হিসেবে কোনটি? ঋষি। বর্ষণ। হ্যাঁ, ঋষি। এই দেখো, ঋষি। এই যে আমি তোমাদের তখন বললাম না যে এটা পরীক্ষা আসছিল, এই যে ঋষি। দেখো সেই ঋষি। ঠিক আছে, ওকে, মনে পড়ছে না এখন? আচ্ছা, তো এখন আমরা একটু জি জি ভাই, মনে পড়ছে। ঠিক আছে, কারণ এখন আমরা যে পড়াগুলো দেখবো বা বুঝবো সেগুলো হচ্ছে কি নরমালি বাংলাতেও আসে এবং জেনারেল নলেজ পার্টেও আসে। সেটা বিউপির ক্ষেত্রে বললে সেখানেও রাইট, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে বললে সেটাও রাইট। এখন কথা হলো এতগুলো কিভাবে পড়বো? এখানে প্রায় 45টা মুভি দেওয়া। কিসের মুভি? মুক্তিযুদ্ধের উপর বেস করে যে মুভিগুলো করা হয়েছে বাংলাদেশে,
সেগুলো 45টা দেওয়া। আর এতগুলো দেওয়ার মেইন রিজন হচ্ছে আমাদেরকে জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিতে হবে। যদি বিউপির জন্য বলতাম 10 থেকে 12টা বললে হয়ে যেত, এখান দিয়ে পেতাম। বাট যেহেতু জাহাঙ্গীরনগরের জন্য পড়তে হবে, তো সেই অনুযায়ী আমাদের সবগুলো কিন্তু একবার করে দেখতে হবে। আর সালগুলো মনে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সাল খুব কম আসে, আর এগুলোর ক্ষেত্রে সাল ওভাবে আসবেও না। সো নাম এবং পরিচালকটা মনে রাখাটা সব থেকে ইম্পর্টেন্ট। যেমন বিউপির ক্ষেত্রে যদি বলি, দেখো ওরা 11 জন, তারপর হচ্ছে ধীর বহে মেঘনা, তারপর হচ্ছে তোমার সিপাহী, হাঙর নদী গ্রেনেড, ঠিক আছে? এইগুলো হচ্ছে বিউপির জন্য ইম্পর্টেন্ট। আর জাহাঙ্গীরনগরের জন্য সবগুলো ইম্পর্টেন্ট, কারণ জাহাঙ্গীরনগরে একটু ডিপলি কোয়েশ্চেন্স আসে। সো শিওর দিয়ে বলা যাবে না এটাই আসবে। সো এই কারণে তোমাদেরকে একটু এগুলো পড়তে হবে। এগুলো পড়লে যেটা হবে, বিউপি এবং জাহাঙ্গীরনগর দুই ভার্সিটির ক্ষেত্রেই বাংলা এবং জেনারেল নলেজ দুইটাই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? দেখো ওরা 11 জন, এই মুভিটা দেখো নাই তোমরা? দেখছি ভাইয়া। দেখছো, কারণ এখানে সবাই অ্যাটলিস্ট এটা বলতে পারবা যে ছোটবেলায় সবাই মুক্তিযুদ্ধ ভিত্তিক মুভিগুলো লাইক করতো, তাই না দেখতে? হ্যাঁ ভাইয়া, বিটিভিতে দিত একদম অনেক আগে আগে। তোমাদের থেকে তো আমার ডিসটেন্সটা খুব বেশি না, সো দেখা যাচ্ছে কি জেনারেশন প্রায় অলমোস্ট সেম। সো আমরা ছোটবেলায় এগুলো বিটিভিতে দেখতাম, তোমরাও দেখতা, তাই না? তারপর দেখো হাঙর নদী গ্রেনেড, এটা কিন্তু উপন্যাসও আছে, তাই না? সেই উপন্যাসের উপর বেস করে হচ্ছে কি চাষী নজরুল এই মুভিটা করেছিল কত সালে? 1997 সালে। এটা আমার মনে আছে এভাবে যে আমার ইয়ার হচ্ছে কত, 97। সো এই মুভিটা হচ্ছে 97, সো এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি 71-এর যিশু, এই মুভিটা দেখছো? না। ওকে, এটা হচ্ছে তারপর হচ্ছে আগুনের পরশমণি, খুবই কমন একটা নাম। এটা আমরা কম দেখি বা না দেখি অ্যাটলিস্ট নামটা শুনছি, নাম শুনছি না? এটা হচ্ছে হুমায়ুন আহমেদ এবং খুবই পপুলার একটা মুভি, ঠিক আছে? এইগুলো হচ্ছে বিউপি স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে? আর সবগুলি হচ্ছে কি জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড, যে কোনো একটা কোশ্চেন জাহাঙ্গীরনগর আসতে পারে। বাট বিউপিতে এগুলো আসে যেগুলো একেবারে প্রমিনেন্ট এবং খুব বেশি হাই ভোল্টেজ কোশ্চেন, ঠিক আছে? তো সেম ভাবে হচ্ছে এগুলো। তারপর শ্যামল ছায়া, আশা করি শ্যামল ছায়া তোমরা দেখছো সবাই কম বেশি। জি ভাই, অনেক সুন্দর। অনেক সুন্দর, কিভাবে সুন্দর? লোকেশন সুন্দর না, মানে ছবিটা অনেক সুন্দর, কাহিনীটা অনেক ভালো। তারপর জয়যাত্রা, জয়যাত্রা দেখো নাই? তৌকির আহমেদের। তারপর হচ্ছে আমার বন্ধু রাশেদ, এটা তো আশা করি সবাই দেখছো। এটা হচ্ছে একেবারে হ্যাঁ, এটা দেখছি। এই আধুনিক সময়ে করা একটা মুভি, ঠিক আছে? হ্যাঁ, এটা বইও পড়ছি। হ্যাঁ, এই মুভিটা আমি দেখছি হচ্ছে আমি তখন ক্লাস 7 এ ছিলাম, অর্থাৎ 2011 সালে দেখছিলাম মুভিটা। 2010 এ রিলিজ হয়েছে, 2011 সালে হচ্ছে চ্যানেল আইতে তোমার মুভিটা দেখাইছিল আর কি, বুঝছো? তো তখন দেখছিলাম। তারপর গেরিলা, গেরিলা দেখছো না? এটাও কিন্তু একবার আধুনিক যুগে আসা, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু আবার দেখে নিও, ঠিক আছে? এগুলো তো আর বোঝানোর কিছু নাই, একটু মনে রাখতে হবে তোমাদের। তারপর গহীনের শব্দ দেখো না? গহীনের শব্দ একটু আধুনিক কালের মুভি, এটাও চ্যানেল আই। আর একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে এখানে যতগুলো মুভি আর ম্যাক্সিমাম হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের মুভি, ঠিক আছে? যার তোমার প্রডিউসার ছিল চ্যানেল আই, মানে চ্যানেলে হওয়া মুভি। যেমন তোমার শ্যামল ছায়া চ্যানেল আই, তারপর হচ্ছে তোমার এই যে গহীনের শব্দ চ্যানেল আই, তারপর হচ্ছে তোমার আমার বন্ধু রাশেদ চ্যানেল আই। মানে ইমপ্রেস টেলিফিল্মের ম্যাক্সিমাম ছবি হচ্ছে চ্যানেলে প্রযোজিত হয়। ওকে, সো এই হচ্ছে আমাদের মুভি অনেকগুলো, বাট এগুলো আবার অনেক কম। উপন্যাস, ঠিক আছে? উপন্যাস এখানে মাত্র 10টা আমি দিচ্ছি, যেগুলো নর্মালি পরীক্ষা আসে। যেমন দেখো রাইফেল, রুটি আওরাত লিখেছেন কে? আনোয়ার পাশা। তারপর হচ্ছে নেকড়ে অরণ্য, শওকত উসমান, হাঙর নদী গ্রেনেড, সেলিনা হোসেন, ওই যেটা চাষী নজরুল পরে মুভি করছিল এটার উপর বেস করে কিন্তু, ঠিক আছে? হাঙর নদী গ্রেনেড এই উপন্যাসের উপর বেস করে চাষী নজরুল পরে কি করেছিলেন? এই মুভিটা করেছিলেন। তারপর হচ্ছে খাঁচায়, রশিদ হায়দারের জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদ, এটা আশা করি অনেকেই যারা বই পড়ে এটা পড়ছো, তাই না? তারপর দেখো জনক এবং জননীর গল্প, মোস্তফা কামাল। এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে অনেকে, জ্যোৎস্না এবং জননীর গল্প একটা, দেইন হচ্ছে জনক এবং জননীর গল্প আমরা আরেকটা, যেটা কে লিখেছেন? মোস্তফা কামাল লিখেছেন। তারপর হচ্ছে 3.5 হাত ভূমি, এটা লিখেছেন ইমদাদুল হক মিলন, ঠিক আছে? এটা পড়ছো না? আশা করি এটা অনেকেই তবে এখানে পড়ছো যারা বই পড়ো। তারপর হচ্ছে ফেরারি সূর্য, রাবেয়া খাতুন, যাত্রা, শওকত আলী, ঠিক আছে? এমন না যে একবার হুবহু যেভাবে আছে মুখস্থ করে যেতে হবে, তুমি কয়েকবার দেখবা, এগুলো পড়বা, তারপর বিভিন্ন তোমার কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো, দেখবা বারবার চোখে আসলে তোমার মাথায় গেঁথে যাবে যে আসলে আনসারটা কোনটা হবে, ঠিক আছে? সেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সব উপন্যাস, এইটাগুলো কিন্তু আমাদের লাগবে। তারপর দেখো ছোট গল্প। আচ্ছা বলো তো উপন্যাসটা আসলে কি, কাকে উপন্যাস বলা হয়? এটা আমাকে ভাইভাতে ধরছিল, FA ভাইভা বোর্ডে আমাকে ধরছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তোমার নোভেল আর একজন কি ছিল, ড্রামা, বুঝছো? মানে নাটক। উপন্যাস বলতে বোঝাচ্ছে মানে কোনো কাহিনীকে একটু বিস্তারিতভাবে উপস্থাপন। আরেকটু যদি মানে আরেকটু এক্সপ্লেইন করতে পারবে না? মানে উপন্যাসের সঙ্গে নাটকের কিছুটা মিল আছে। হ্যাঁ, আচ্ছা উপন্যাসটা হচ্ছে মেইনলি একটা ফুল লাইফ স্টাইল, তাই না? অর্থাৎ একটা পুরো
কাহিনী একবার ডিটেইলসলি তুলে ধরা হয়, তাই না? আর নাটক কি হয়, নাটক মেইনলি হয় কি উপন্যাসের একটা ছোট পার্ট হতে পারে, তাই না? একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে করা হয়, একটা স্পেসিফিক ঘটনা থাকে, ঠিক আছে? তো এরকম আর কি। তো উপন্যাস হচ্ছে সবথেকে কম্প্রিহেনসিভ লিটারেচার পার্ট, তাই না? অর্থাৎ উপন্যাসে সবথেকে বেশি ডিটেইলস থাকে। এখন বলতে মহাকাব্য তো আছে, তাই না? ওগুলো হচ্ছে প্রাচীনকালের, ওগুলো না বলি আমরা আধুনিক কাল যদি বলি, আধুনিক কালে উপন্যাস হচ্ছে সবচেয়ে মানে ইন ডিটেইলস কোনো একটা লিটারেচার পার্ট, তাই না? ওকে, আচ্ছা। তারপর দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল প্রবন্ধ, যেগুলো প্রবন্ধ যেমন দেখো এ সার্চ ফর আইডেন্টিটি, এটা লিখেছেন কে? আব্দুল জলিল। তারপর দ্য লিবারেশন অফ বাংলাদেশ, সেটা বিউপিতে জেনারেল নলেজ আসছিল, ঠিক আছে? সেটাকে মেজর জেনারেল সুকান্ত সিং, এটা উনি ভারতের জেনারেল, উনি হচ্ছেন এই প্রবন্ধটা লিখেছিলেন দ্য লিবারেশন অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বেস করে তিনি এটা লিখেছিলেন। তারপর হচ্ছে ৭১-এর ঢাকা, আশা করি এটা সবাই পড়ছো, তাই না? সেলিনা হোসেন এটা পড়ছো না? তারপর হচ্ছে আমি বীরঙ্গনা বলছি, ডক্টর নীলিমা ইব্রাহিম, দেখো মাত্র 4টা পড়লেই হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তারপর দেখো আমি এখানে কিছু স্যাম্পল কোশ্চেন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে? বাসায় এগুলো প্র্যাকটিস করবা। আর এখানে ঠিক ওই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে যেগুলো আমরা এই যে এতক্ষণ শিখলাম, আমরা তোমার ধ্বনি বর্ণ প্রকরণ শিখলাম, দেন হচ্ছে নত্য এবং সত্যবিধান শিখলাম, দেন হচ্ছে তোমার ব্যাকরণের আলোচ্য বিষয় শিখলাম, এগুলো থেকে এখানে কোশ্চেন্সগুলো দেওয়া। সো একটু ট্রাই করবে এগুলো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আনসারগুলো দেওয়া নাই, আশা করি তোমরা নিজের আনসারগুলো বের করতে পারবা। তারপরও যদি তোমাদের মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকে যে এক্সাক্ট আনসার কোনটা হবে, মানে বের করতে পারছো না, তখন আমার হেল্প নেবা, কোনো সমস্যা নাই। বাট ট্রাই করবা নিজে নিজে করার জন্য। আর এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা, বিসিএস বলো, বিউপি বলো, বা বিভিন্ন ঢাকা ভার্সিটি বলো, বিভিন্ন ভার্সিটিতে এই প্রত্যেকটা কোশ্চেন আসছে, যেটা ঢাকা ভার্সিটিতে আসছে দেখা গেছে বিউপিতে আসছে, ঠিক আছে? এরকম আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সবথেকে ছোট্ট ক্লাস এবং সবথেকে সহজ ক্লাস।